আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। আজকে তোমাদের পরিবেশ রসায়নের 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকে থেকে আমাদের পরিবেশ রসায়নের আসল মজা, অর্থাৎ যেখানে কেমিস্ট্রি আছে সেই কেমিস্ট্রি অংশগুলো আমরা পড়া শুরু করব। এতদিন আমরা পরিবেশ রসায়নে দেখা গেছে হচ্ছে আকাশ বাতাস সেগুলো নিয়ে পড়ছি, তারপরে হচ্ছে আমরা ভূগোলও পড়ছি গতদিন। বাট আজকে আমাদের মেইন যে আসলে কেমিস্ট্রি, সেটা হচ্ছে আমরা শুরু করব আর কি। সো প্রথমেই হচ্ছে আজকে আমরা দুইটা টপিক ফোকাস করব। দেখো আমি তোমাদেরকে একটু বলে নেই যে টপিকগুলো আমরা আজকে ফোকাস করব। খেয়াল করো, তোমরা একটু হেডিংটা দাও। আজকের আমাদের টপিকস কি কি টপিকস আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা হচ্ছে ইউনিট অফ চেঞ্জেস বা একক রূপান্তর, ঠিক আছে, বিভিন্ন একক যেগুলো আছে একক রূপান্তর দেখব আমরা। প্রথমত কি দেখব? একক রূপান্তর, অর্থাৎ আমাদের আয়তনের কিছু একক আছে, তারপর চাপের কিছু একক আছে, তাপমাত্রার কিছু একক আছে। সো এই এককগুলো হচ্ছে আমাদের ম্যাথ শিখতে গেলে অনেক বেশি কাজে লাগবে। সো একক রূপান্তরটা আমরা শুরুতে পড়ব। তারপরে হচ্ছে আমরা শুরু করব হচ্ছে বয়েলের সূত্র, ঠিক আছে, বয়েলের সূত্র। বয়েলের সূত্র তো গ্যাসের বিভিন্ন সূত্র আছে, গ্যাসের 4টা সূত্র আছে। সো 4টা সূত্রের ভিতরে প্রথম যেটা সূত্র সেটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। সো আমরা হচ্ছে বয়েলের সূত্রটা দিয়ে স্টার্ট করব। অ্যান্ড বয়েলের সূত্রে আমরা কি কি পড়ব? বয়েলের সূত্রে আমরা গ্রাফ পড়ব, ফার্স্ট অফ অল তো ডেরাইভেশন পড়ব, দেন হচ্ছে ম্যাথ পড়ব, ঠিক আছে। অ্যান্ড যত ধরনের ম্যাথ আসতে পারে সবগুলো পড়বো। আর একক রূপান্তর আমাদের এমসিকিউতে বেশি আছে। সো বুয়েট সিকে রুয়েট সব জায়গায় এমসিকিউতে আসে। সো একক রূপান্তর পড়ার পরে তার এমসিকিউগুলো পড়বো। সো তোমরা একটু চট করে বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দাও তোমাদের যে বন্ধুগুলো আছে। ওকে। সো আমিও অনেক আগ্রহী ছিলাম যে এই সেই কবে থেকে তোমাদের সাথে থিওরি থিওরি থিওরি, শুধু থিওরি পড়াচ্ছি। আসলে এত থিওরি পড়াইতে পড়াইতে মজাটা আসলে কাজ করতেছিল না। সো এখন আশা করি তোমাদের সাথে আমার মজাটা আসবে। সো সবাই রেডি? কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও সবাই রেডি কিনা। সো আমরা প্রথম পেজে চলে যাচ্ছি। ওকে। সো আমি একটু পিওর ব্ল্যাক করে নেই। ওকে, আসো। সো ফার্স্ট অফ অল তোমরা একটু হেডিং দাও যে হচ্ছে আমাদের আয়তন। সো আয়তনের একক সমূহ, আয়তনের একক সমূহ, এটা একটু হেডিং দাও। আয়তনের একক সমূহ, এটা একটু হেডিং দাও প্রথমত। এটা হচ্ছে তোমার প্রথম হেডিং। সো দেখো, এই ধরো একটা পাত্র। সো এই পাত্রের ভিতরে ধরো প্রচুর গ্যাস অণুগুলো আছে। সো গ্যাস অণুগুলা যে পরিমাণ জায়গা দখল করে, ঠিক আছে, গ্যাস অণুগুলা, ঠিক আছে, যে পরিমাণ জায়গায় জুড়ে বিচরণ করতে পারে সেটাই তার আয়তন। আমি বারবার বলতেছি, গ্যাসের অণুগুলা যে পরিমাণ জায়গা জুড়ে বিচরণ করতে পারে সেটাই তার আয়তন। বুঝতে পারছো? অর্থাৎ পাত্রের আয়তনটা কিন্তু মেইন আয়তন না। আমি আবারও বলছি, পাত্রের আয়তনটা কিন্তু মেইন আয়তন না। আমরা অনেকে একটা ভুল ধারণা থাকে যে ভাই পাত্রের আয়তনটাই বুঝি, ঠিক আছে, পাত্রের আয়তনটাই বুঝি মেইন আয়তন, বাট না। ধরো আমি এইখানে একটা ব্লকে চাইনা দিলাম। ধরো আমি এইখানে কি করলাম, ধরো এইখানে আয়তন হচ্ছে আমার ভি। ধরো এই পুরা পাত্রের আয়তন ধরো আমি ধরলাম হচ্ছে 10 লিটার। সো এখন আমি এইখানে একটা ব্লকে জানলাম, ঠিক আছে, ধরো এই জায়গায় একটা বাধা বা একটা ব্লকেজ এসে পড়লো। সো দেখো এই কর্নারটা জুড়ে, এই কোণাটা জুড়ে একটু ভালোভাবে তাকাও। এই কোণাটায় কি গ্যাস অণুগুলা ছোটাছুটি করতে পারবে? এই কোণাটায় কি গ্যাস অণুগুলো এখন ছোটাছুটি করতে পারবে? তোমরা একটু বলো তো। একটুও কিন্তু ছোটাছুটি করতে পারবে না। তো এখন তুমি যে আগে বলছিলা যে এই যে এই আয়তন, এই পাত্রের আয়তনটা 10 লিটার বা এই পাত্রে গ্যাসের আয়তন 10 লিটার, এখন কি তুমি বলতে পারবা 10 লিটার? ধরো এখন যদি এইটুক অংশ যদি হচ্ছে আমার 0.5 লিটার হয়, 0.5 লিটার হয়, তাহলে তোমার এখন গ্যাসের আয়তন কত? এখন তোমার গ্যাসের আয়তন কত? সবাই একটু বলো তো। 9.5 লিটার। তখন আর আমরা 10 লিটার বলবো না, তখন বলবো 9.5 লিটার। তাহলে মোদ্দা কথা এটা
যে গ্যাস অণুগুলা যে অঞ্চল জুড়ে বিস্তরণ করতে পারবে বা যে জায়গা জুড়ে সে বিচরণ করতে পারবে, বা আরো সহজে যদি বলি যে জায়গা জুড়ে সে ছোটাছুটি করতে পারবে, সেটাই হচ্ছে গ্যাস অণুর আয়তন। এটুকু আমরা ক্লিয়ার? ঠিক আছে, এইটুকু ক্লিয়ার কিনা একটু বলো ভাইকে, এইটুকু ক্লিয়ার কিনা? ওকে, তারপর আসো আমরা যেটা পড়তেছি হচ্ছে গ্যাসের একক সমূহ। সো ফার্স্ট অফ অল তোমরা ছোটবেলায় পড়ছিলে কিনা দেখো, কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, মনে আছে? সো কিলোমিটার, তারপর হচ্ছে হেক্টোমিটার, তারপর ডেকোমিটার, তারপর এই যে মিটার, তারপর হচ্ছে ডেসিমিটার, তারপরে কি পড়ছিলাম আমরা, সেন্টিমিটার। এই তিনটা জিনিসই আমি লিখতেছি যেটা তোমার কাজে লাগবে, তোমার ওই কিলোমিটারটা দরকার নাই। সো মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। একটা জিনিস একটু ভালোভাবে দেখো, আমরা এই 1 মিটার সমান সমান কি লিখতে পারি দেখো তো, প্রত্যেকটার সাথে কত করে 10 গুণ করে করব না, যত নিচে যাব। 1 মিটার সমান সমান আমি কি বলতে পারি, 10 ডেসিমিটার সমান সমান 100 সেন্টিমিটার। ইয়েস অর নট? তাহলে দেখো আমাকে যদি কেউ প্রশ্ন করে 1 মিটার সমান সমান কত ডেসিমিটার, তাই তুমি কি বলবা, 10 ডেসিমিটার। ইয়েস অর নট? 10 ডেসিমিটার সমান সমান কত সেন্টিমিটার, তুমি বলবা 100 সেন্টিমিটার। এইটুক ক্লিয়ার কিনা? বুঝলে 1 বলেন সবাই, এইটুক 1 বলেন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমি তো পড়ছিলাম যে হচ্ছে আয়তনের একক তো লিটার, তাই না? আমরা পড়ছিলাম না আয়তনের একক কি, লিটার। তো এই যে এই মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এইটা আবার কি কাজে লাগবে? ঠিক আছে, এই মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এগুলো আবার কই থেকে কি কাজে লাগবে, এটা তোমার মনে প্রশ্ন জাগতে পারে। সো এইটারই আমরা এখন একটু সলিউশন করব। দেখো 1 লিটার সমান সমান আমরা কি জানি, 1000 মিলিলিটার। ইয়েস অর নট? ঠিক আছে, এই দুইটা সম্পর্ক আমরা জানি। বাট তোমাকে যদি বলা হয় 1 লিটার সমান সমান কত মিটার কিউব, আবার তোমাকে যদি বলা হয় 1 লিটার সমান সমান কত সেন্টিমিটার কিউব, বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে কিনা? ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে কিনা? অবশ্যই করতে পারে, আমাদের তো সব কিছু ক্লিয়ার থাকা লাগবে। সো এখন আসো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোর আমরা সমাধান খুঁজবো এখন। সো কিভাবে সমাধান খুঁজে দেখো, ফার্স্ট অফ অল আমি এটাকে একটু নিচে রাখি, হ্যাঁ এটাকে একটু নিচে রাখি। দেখো ফার্স্ট অফ অল আমাদের এই যে 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব, ভালোভাবে বুঝো, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। 1 লিটার সমান সমান কি, 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব। ভালো, বারবার পড়ো, 1 লিটার সমান সমান কি, 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব। 1 লিটার সমান সমান কি, 1 ডেসিমিটার কিউব, কয়েকবার পড়ো, হ্যাঁ ঠিক আছে। 1 লিটার সমান সমান কি, 1 ডেসিমিটার কিউব। এখন একটু খেয়াল করো, এই 1 লিটারের সাথে আমি ইয়ার সম্পর্কটা বের করব, যে 1 লিটার সমান সমান কত মিটার কিউব। দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, 1 ডেসিমিটার হোল কিউব লিখতে পারি কিনা, ইয়েস অর নট? এখন 1 ডেসিমিটার সমান সমান কি লিখতে পারি, 10⁻⁻1 মিটার লিখতে পারি কিনা? কারণ 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার, তাহলে 1 ডেসিমিটার সমান সমান কি, 1/10 মিটার না? তো এটার উপরে তো কিউব আছে, তার মানে কি আমি কি লিখতে পারি, 10⁻³ মিটার কিউব। তাহলে আমি কি পাইলাম, 1 লিটার সমান সমান 10⁻³ মিটার কিউব। ইয়েস অর নট? সবাই আমার সাথে একমত কিনা? তাহলে তোমাকে যদি বলা হয় 1 মিটার কিউব সমান সমান কত লিটার, তাহলে তুমি কি বলবে, এটা উল্টায় যাবে না? কারণ 1 মিটার কিউব চাইছে, 10⁻³ ওই পাশে গেলে 10 কিউব মানে 1000 লিটার হয়ে যাবে কিনা বলো তো? 1 মিটার কিউব সমান সমান কি, 1000 লিটার। ওকে, আমি আরেকবার বুঝাবো, টেনশন করো না, ঠিক আছে? আমি আরেকবার বুঝাবো, ওকে, আরেকবার বুঝাবো, ওকে ক্লিয়ার? খেয়াল করো, 1 মিটার কিউব সমান সমান কি,
1000 লিটার কিভাবে আসলো দেখো, 1 লিটার সমান সমান কি 1 ডেসিমিটার কিউব, এটা মনে রাখতে বলছি। দেখো 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব, শুধু এটা মনে রাখতে বলছি। দেখো নতুন একটা পেজে যাই, দেখো আরেকটু ক্লিয়ার হবে। আমরা কি পাইছি দেখো, আমাদের একটা সম্পর্ক আছে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার সমান সমান 100 সেন্টিমিটার। এইটা আমরা ছোটবেলা থেকে এই বেসিকটা জানি, এটা আমি আগে রিপিট করছি। সো আমি তোমাদের মনে রাখতে বলছি 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব। তো এইখান থেকে আমরা কি সম্পর্ক বের করছি, আমরা বের করতে চাচ্ছি হচ্ছে 1 লিটার সমান সমান কত মিটার কিউব। ঠিক আছে, দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1 ডেসিমিটার হোল কিউব। তো এটাকে লিখতে পারি 10⁻⁻²। একটু খেয়াল করো, 1 ডেসিমিটার সমান সমান 10⁻⁻1 মিটার লিখতে পারি। কিভাবে দেখো, 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। দেখো তাহলে 1 ডেসিমিটার সমান সমান কত আসে, 1/10 মিটার আসে না রে বাবা। 1/10 মানে কি 10⁻⁻1 মিটার আসে কিনা, বুঝছো? এখন বুঝছো খেলাটা? ওকে, বুঝতে পারছো কিনা? ইয়েস অর নট বইলো সবাই। তাহলে দেখো এটা তো কিউব আছে তাই না, সো কিউব যদি আসে তাহলে আমরা কি বলবো, 10⁻³ মিটার কিউব কি আসলো, 1 লিটার। এখন 1 মিটার কিউব সমান সমান কত, দেখো এই 10⁻³ পাশে আসলে 10⁻³ লিটার সমান সমান 1 মিটার কিউব। তাহলে 1 মিটার কিউব সমান সমান কি লিখতে পারি, 1000 লিটার। এটা কাজে লাগবে আমাদের, বুঝা গেছে? 1 মিটার কিউব সমান সমান কি 1000 লিটার। এখন বুঝছেন কিনা বলেন, বুঝলে সবাই ইয়েস বলেন। আমি 2বার বুঝাইলাম। বুঝতে পারছো ভাইয়েরা? ওকে, ঠিক আছে। এখন আসো আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব সমান সমান 1 মিলিলিটার। ওকে, 1 সেন্টিমিটার কিউব সমান সমান 1 মিলিলিটার, এটুকু মনে রাখতে হবে, তাইলেই হয়েছে। তাহলে দেখো আমি তোমাদেরকে সহজ করে দিই, এই পেজও বাদ দিই, আমি একদম সহজ করে দিই কিভাবে মনে রাখতে হবে। দেখো 1 মিটার কিউব, দেখো আমি সবগুলোকে কিউব করছি, 1 ডেসিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব। তুমি আগে কি পড়ছিলা, মিটার ডেসিমিটার সেন্টিমিটার না? সো তুমি এই যে এটাকে দেখো, এটাকে 1 লিটার, যদি নিচে যাও 1000 দিয়ে ভাগ করবা, 1 সেন্টিমিটার কিউব সমান সমান কি 1 মিলিলিটার। ঠিক আছে, বা 10⁻³ লিটার। দেখো 1000 দিয়ে ভাগ যদি করি, ঠিক আছে, 10⁻³ লিটার, ঠিক আছে, বা 1 মিলিলিটার বলতে পারো। আর এটা কি 10⁻³ লিটার বা 1000 লিটার বলতে পারো। সো এখন দেখো এইটুক মনে রাখা যাবে কিনা, আমি পুরো সিনারিওটা তোমার জন্য সহজ করে দিচ্ছি। ঠিক আছে, আমি আগে বুঝাইলাম ধাপে ধাপে, এখন ইজি ভাবে মনে রাখার জন্য সবকিছু গুছাইয়া দিলাম। দেখো এখন এইটুক মনে রাখতে পারবা কিনা, এইভাবে লিখবে 1 মিটার কিউব, 1 ডেসিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, উপরেরটা 1000 লিটার, তারপর 1 লিটার, আর 10⁻³ লিটার। এটা হচ্ছে আইডিয়াল ধরবা, উপরে গেলে 1000 দিয়ে গুণ, আর নিচে গেলে 1000 দিয়ে ভাগ। বুঝা গেছে? শেষ। ইনশাল্লাহ পারা যাবে। ক্লিয়ার? এইকে মুখস্থ করতে হবে। দেখো দুনিয়াতে মুখস্থ করতে হয় না এমন জিনিস নাই, বাট বুঝে বুঝে মুখস্থ করো। আমি তো তোমাকে বুঝাইয়া দিলাম যে কিভাবে আসলো ব্যাপারটা, তাই না? সো যেটা এটা কিভাবে আসলো এটা জাস্ট বুঝাইয়া দিচ্ছি। এখন তুমি মনে রাখতে পারো, আর মনে রাখার টেকনিকটাও দেখাই দিচ্ছি যে এইভাবে লিখবা। দেখো আমি আবার দেখাই দিই, মিটার কিউব, তারপর কি ডেসিমিটার কিউব, তারপরে কি সেন্টিমিটার কিউব, নিচে নিচে লিখবা 1 ডেসিমিটার কিউব সমান সমান 1 লিটার, 1 সেন্টিমিটার কিউব কি 1000 দিয়ে ভাগ করো, 10⁻³ লিটার, খেয়াল করো 10⁻³ লিটার, আর উপরে লেখো 10⁻³ লিটার। বুঝা গেছে? এখন দেখো 10⁻³ লিটার মানে কি 1 মিলিলিটার লেখা যায়। ওকে, তাহলে দেখো 1 সিএম কিউব মানে কি 1 মিলিলিটার। ঠিক আছে, 1 সিএম কিউব মানে কি 1 মিলিলিটার, 1 মিটার কিউব মানে কি 1000 লিটার, আর 1 ডিএম কিউব বা ডেসিমিটার কিউব সমান সমান কি 1 লিটার। এগুলো দেখবা ম্যাথে প্রায়ই লাগতেছে। আর এই জিনিসটা যদি এখন ক্লিয়ার না হও, ম্যাথ করতে গিয়ে পদে পদে আটকাবে। বুঝতে পারছেন স্যারেরা? বুঝতে পারছেন?
ওকে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ঠিক আছে, ফেসবুকে সবাই বুঝতে পারছেন? ওকে, এখন আসো, আয়তনের একক শেষ, আমরা এখন কই যাব? আমরা যাব হচ্ছে চাপের একক সমূহ। সো চাপ, এটা প্রেসার বা পি দিয়ে প্রকাশ করি। চাপকে এইভাবে প্রকাশ করা হয়, 1 ATM মানে কি? এটিএম মানে হচ্ছে, এটিএম মিন্স কি? অ্যাটমসফিয়ারিক প্রেসার। এটিএম মিন্স কি? অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ। বাংলায় কি বলা হয়? বায়ুমণ্ডলীয় চাপ। এখন 1 ATM মানে কি? 1 ATM দিয়ে কি কি বোঝায়? এই জিনিসগুলাই শিখতে হবে আমাদের। দেখো, 1 ATM মানে হচ্ছে 101325 প্যাসকেল। দেখো কিভাবে আসছে সবকিছু আমি বুঝিয়ে দিব। এটা মানে কি 101325 প্যাসকেল বুঝায়, ঠিক আছে? বা প্যাসকেল থেকে কিলো প্যাসকেল। দেখো প্যাসকেল, ধরো গ্রাম বড় না কেজি বড়, তোমরা আমাকে একটু বলো তো। গ্রাম বড় না কেজি বড়, তোমরা আমাকে একটু বলো। কেজি বড়। আচ্ছা, এখন ছোট থেকে যদি বড়তে যাই, ঠিক আছে, ছোট থেকে যদি বড়তে যাই, ঠিক আছে, তাহলে কি করব? আমরা ভাগ করব না গুণ করব? ছোট থেকে আমরা যদি বড়তে যাই ভাইয়া, ভাগ করব না গুণ করব? ছোট থেকে বড়তে গেলে আমরা ভাগ করি। দেখো, গ্রাম থেকে কেজিতে গেলে, ধরো 1 গ্রাম সমান সমান কত কেজি? তো গ্রাম থেকে কেজিতে গেলে কি করি? আমরা ভাগ করি, 1000 দিয়ে ভাগ করি। বুঝতে পারছো? তখন এটাকে কেজি লিখতে পারি, ঠিক আছে? বা 1 গ্রাম সমান সমান 10⁻³ কেজি। তখন আমি সমান সমান লিখতে পারি। ছোট থেকে বড়তে গেলে আমি ভাগ করি। ওকে, সো ঠিক সেম ভাবে প্যাসকেল থেকে যদি কিলো প্যাসকেলে যাই, আমাকে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। প্যাসকেল থেকে যদি আমি কিলো প্যাসকেলে যাই, আমাকে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। সো আমরা যদি আসি, একটু দেখো কি করব। এটা যদি 1000 দিয়ে ভাগ করি, দেখো 101.325, তখন ভাইয়া কি লিখতে পারবো? কিলো প্যাসকেল লিখতে পারবো। বুঝতে পারছি? প্যাসকেল থেকে কিলো প্যাসকেলে গেছি, এই কারণে কি করছি ভাইয়া? ভাগ করছি। সো যেহেতু ভাগ করছি, এটা যদি একই জনরার, তো আমি এটা একটু নিচে লিখি। ওকে, সো সমান সমান দিয়ে নিচে লিখলাম। ক্লিয়ার? আবার দেখো, এই ফিজিক্স পড়ছো না? বল বা চাপ, চাপের একক কি? তুমি পড়ছো প্যাসকেল, তাই না? চাপের এসআই একক কি? প্যাসকেল পড়ছো না? সো এই প্যাসকেলকে ভাঙলে আমরা কিভাবে পাই? দেখো, চাপ পি ইকুয়াল আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল পড়ছিলাম কিনা মনে আছে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। বলের একক কে? নিউটন। আর ক্ষেত্রফলের একক কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে মিটার স্কোয়ার। ইয়েস অর নট? তো নিউটন মিটার ইনভার্স 2 বলতে পারি কিনা দেখো তো। তো এই নিউটন মিটার ইনভার্স 2কেই তো আমরা কি বলি? প্যাসকেল বলি না? সো কখনো যদি বলে যে এইটা 101325 নিউটন মিটার ইনভার্স 2, তোমার কি ভুল বলছে? পরীক্ষার হলে এই যে এইভাবে ভেঙে ভেঙে দিবে তোমাকে। তোমাকে কি ওইটা ভুল কিছু বলছে? না। সো তোমাকে যদি প্রশ্নে জিজ্ঞেস করে চাপের এসআই এককের মান কত, বা বায়ুমণ্ডলীয় চাপের এসআই এককের মান কত, তাহলে তুমি কি লিখবা? 101325 প্যাসকেল, তাই না? অন্য কিছু লেখা যাবে না, কারণ এসআই এককটা কি? প্যাসকেল। সো এটাই আমি একটু নিচে লিখে দেই, এটা কি? এসআই ইউনিট, বায়ুমণ্ডলীয় চাপের এসআই ইউনিট। ওকে, ডান। চাপের এসআই ইউনিট, এটুকু মনে থাকবে তো? এখন আসো, আবার আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি প্রেসার। কি লিখতে পারি? 1 ATM সমান সমান 760 মিলিমিটার অফ মার্কারি প্রেসার লিখতে পারি, ঠিক আছে? সো এটা কিভাবে আসলো আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। 1 ATM সমান সমান 760 মিলিমিটার অফ মার্কারি প্রেসার কিভাবে আসলো সবই বুঝিয়ে দিব। বা এটাকে লিখতে পারি আমরা 760 টর বলা হয়। টর কেন টর বলা হয়? কারণ বিজ্ঞানী টরিসেলি, ঠিক আছে, এই যে এক্সপেরিমেন্টের ফলে এই ভ্যালুটা পাইছে, আমরা তো একটা পরীক্ষা করেই তো ভ্যালুটা পাইছি, তাই না? সো বিজ্ঞানী টরিসেলি এই পরীক্ষাটা করছিল, তাই
সে যে ভ্যালুটা পাইছিল তার নামেও দেওয়া হয় টর। টরটা কোথা থেকে আসছে? টরিসেলি থেকে আসছে, ঠিক আছে, টরিসেলি থেকে আসছে। আবার দেখো এই যে মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে যাইতে চাই তাহলে কি করতে হবে বলো তো? একটু মিলিমিটার বড় না সেন্টিমিটার বড়? তোমরা একটু বলো তো। সেন্টিমিটার বড়। তাহলে আমি কি লিখবো? 76 সেন্টিমিটার অফ মার্কারি প্রেশার, ঠিক আছে, মার্কারি প্রেশার। তারপর আরেকটা ইম্পর্টেন্ট মজার জিনিস দেখো, 10.3 মিটার অফ ওয়াটার। মানে আমি যদি ওই যে এক্সপেরিমেন্টটা করে এই ভ্যালুটা পাইছি, ওইটা কি এইচজি মানে কি মার্কারি, বুঝতে পারছো? এইচজি মানে কি মার্কারি, বুঝতে পারছো? যদি পরীক্ষাটা পানি দিয়ে করা হইতো তাইলে ভ্যালুটা পাই কত আমরা? 10.3 মিটার। ভ্যালুটা কি পাই? 10.3 মিটার। ওকে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ভাইকে বলো তো, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আর দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1 এটিএম সমান সমান মানে অলমোস্ট ক্লোজ টু বার 1.013 বার, মানে 1 এটিএম আর বার একদম সমান। অনেকে বলে 1 এটিএম সমান সমান 1 বার, বাট কিছুটা পার্থক্য আছে। আরেকটা জিনিস একটু মনে রাখবা যে ইঞ্জিনিয়ারিং এককটা 14.7 পিএসআই, ঠিক আছে। এটা কি মনে করো পাউন্ডাল পার স্কোয়ার ইঞ্চ। এটার ফুল মিনিং কি? POUNDAL পার স্কোয়ার ইঞ্চ, ঠিক আছে, পাউন্ডাল পার স্কোয়ার ইঞ্চ। আচ্ছা, এইটুক লেখা হয়েছে, এখন বুঝার পালা। লেখা হয়েছে 1 এটিএম দিয়ে, ঠিক আছে, 1 এটিএম দিয়ে কি কি বুঝায় এটা লেখা হয়েছে কিনা এখন, ঠিক আছে, বুঝার পালা। এখন আমাদের বুঝার পালা, ইয়েস অর নট, ঠিক আছে। এখন আমাদের কিসের পালা? বুঝার পালা। এখন একটু খেয়াল করো, আমরা ফার্স্ট অফ অল এই টরিসেলির এক্সপেরিমেন্টটা একটু বুঝি। টরিসেলি কি করছিল? সে একটা টেস্ট করছিল। একটা সে চিকন নল, খুবই সূক্ষ্ম নল, সে কি করছিল, ধরো পারদের ভিতরে, ঠিক আছে, এটা হচ্ছে পারদ ফুল অফ মার্কারি, বা একটু নীল কালি দিয়ে দিলে ভালো হয়, পারদের ভিতরে ডুবাইয়া দিছিল। এখন সে দেখলো, ঠিক আছে, এই পারদের ভিতরে ডুবাইয়া দিলে পারদটা হচ্ছে এখানে উপরের দিকে উঠতে থাকে। এখন তার মাথায় প্রশ্ন আসলো যে পারদের তো আর হাত পা নাই, হাত পা আছে, ঠিক আছে, পারদের তো আর হাত পা নাই, হাত পা আছে বলো তো, একটু বলো তো, পারদের হাত পা আছে? নাই, ঠিক আছে। সো পারদের যখন হাত পা নাই তাহলে পারদ কিভাবে উঠে? নিশ্চয়ই এইখানে বায়ুমণ্ডলের চাপটা এখানে কাজ করতেছে। সো বায়ুমণ্ডলীয় চাপ যখন এইখানে পড়ে, ঠিক আছে, তখন এই পারদগুলা এই চাপের ফলে উপরের দিকে উঠতে থাকে। ইয়েস অর নট? সিস্টেমটা বুঝতে পারছি? অ্যান্ড সে দেখলো পারদটা সবসময় একটা পর্যায়ে গিয়ে থেমে যায়, মানে এখানে একটা গ্যাপ থাকে। সো পারদ দেখছে সে 760 মিলিমিটারের উপরে পারদটা উঠতে পারে না, মানে এখানে একটা গ্যাপ থাকে। গ্যাপ থাকা মিন্স কি? গ্যাপ থাকা মিন্স হচ্ছে বায়ুমণ্ডল আর চাপ দিতে পারতেছে না, বায়ুমণ্ডলের ম্যাক্সিমাম লিমিট এই পর্যন্তই। ইয়েস অর নট? গ্যাপ থাকার মানে কি? বায়ুমণ্ডল আর চাপ দিতে পারতেছে না, বায়ুমণ্ডলের ম্যাক্সিমাম লিমিটটা কি? এই পর্যন্তই। কারণ বায়ুমণ্ডল যদি আরও চাপ দিতে পারতো তাহলে আরও উপরে উঠতো। তো তখন টরিসেলি এই জিনিসটা হচ্ছে বুঝতে পারলো যে এক বায়ুমণ্ডলীয় চাপ সমান সমান 760 মিলিমিটার অফ মার্কারি। বুঝতে পারছো? অর্থাৎ মার্কারি 760 মিলিমিটার পর্যন্ত উঠতে পারে। ক্লিয়ার? সো 760 মিলিমিটার মানে কি 76 সেন্টিমিটার, ওকে, বা 0.76 মিটার, অনেকভাবে বলা যায়। সো মার্কারিটা বুঝতে পারছি, ওকে, মার্কারিটা বুঝতে পারছি। এখন মার্কারির ঘনত্ব তো বেশি, ঠিক আছে, তো সে চিন্তা করলো আমি একটু পানির ক্ষেত্রে দেখি। মার্কারির তো একটা ডেনসিটি আছে, তাই না? আলাদা আলাদা তরলের আলাদা আলাদা ঘনত্ব আছে, ঠিক আছে, ওকে, আলাদা আলাদা তরলের আলাদা আলাদা ঘনত্ব আছে।
সো আমি দেখি একটু পানি নিয়ে কি হয়, পানির ঘনত্ব তো কম, তাহলে বায়ুমণ্ডল পানির উপরে আরও প্রেশার দিতে পারবে, পানিটা বুঝে আরও উপরে উঠবে। সো তখন এই টেস্টটা সে কিসের জন্য চালালো, পানির জন্য চালালো। তো সে কি করলো, এখানে পানি দিয়ে দিল, কিসের পরিবর্তে, মার্কারির পরিবর্তে সে দিল কি, পানি। এখন দিয়ে তো বেচারা পড়ছে বিপদে, ঠিক আছে। সে তো প্রথমে ছোট্ট নল নিছিল, এখন দেখে পানি ভরে যায়, পানি কি হয়েছে, পুরোটা ভরে গেছে, মানে তার বিপদ হয়ে গেছে একটা। সে দেখতেছে হচ্ছে পানি পুরোটা ভরে যাচ্ছে, তার মানে কি, তার আরো বড় নল নিতে হবে। তখন সে চিন্তা করলো যাক আরেকটু বড় নল নেই, তাও দেখে সে ভরে যায়, ঠিক আছে, তাও দেখে সে ভরে যায়। সো সে খুবই চিন্তায় পড়ে গেছে। এখন সে বড় নিতে 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 একবার দেখলো যে হচ্ছে সে একবার 10.5 মিটারের মতো একটা নল নিচ্ছে। লেটসে আমরা ধরি এটা হচ্ছে, ধরো পুরাটা নলটা 10.5 মিটার। সো তখন সে দেখলো হচ্ছে পানির ক্ষেত্রে 10.3 মিটার পর্যন্ত উপরে ওঠে। পানির ক্ষেত্রে কত পর্যন্ত উপরে ওঠে বায়ুমণ্ডলীয় চাপের ফলে, 10.3 মিটার পর্যন্ত উপরে ওঠে। বুঝতে পারছো? সো এখন দেখো 10.3 মিটার বুঝো, 10.3 মিটার বুঝো, প্রায় 2-3 তলার সমান পর্যন্ত উপরে ওঠে। বুঝতে পারছো? অনেক। ওকে, সো 10.3 মিটার পর্যন্ত উপরে ওঠে। সো এটার মেন পার্থক্যটা কি, ডেনসিটি। আমরা জানি পারদের ঘনত্ব বেশি আর পানির ঘনত্ব কম। বলো তো পানির ঘনত্ব কত আর পারদের ঘনত্ব কত? তোমরা একটু কমেন্ট করে জানাও ভাইকে। রো অফ ওয়াটার কত, রো অফ মার্কারি কত? ঠিক আছে, পানির ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব, তাই না? আর পারদের 13596, মনে রাখবা 13596, 13,596 কেজি পার মিটার কিউব। ওকে, দুইটা ডেটা মনে রাখবা। এই ডেটাগুলা পরীক্ষায় দেওয়া থাকে না, ঠিক আছে। এই ডেটাগুলা কি থাকে না, পরীক্ষায় দেওয়া থাকে না। সো পানির ঘনত্ব, মার্কারির ঘনত্ব মনে রাখতে পারবে। সো আমি এই লাইনটা বুঝে গেছি, তাই না, কিভাবে আসছে 10.3 মিটার, 760 মিটার কিভাবে আসলো, 760 টর আসলো, 76 সেন্টিমিটার মার্কারি কিভাবে আসলো। আচ্ছা ভাই, এই ভ্যালুটা কিভাবে আসলো, তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে, 101325, ঠিক আছে, মনে জাগে না? সো এইটা আসছে কিভাবে, ধরো এই যে মার্কারি আছে, লেটস সে, একটা মিনিট, জাস্ট 2 মিনিট লাগবে তোমার এই জিনিসটা বুঝতে, ভাই একটু বুঝিয়ে দিই। তোমাদের আজকে একটু ভালো লাগতেছে না, অন্য দিনের থেকে থিওরি বোরিং থেকে কিছুটা ফিল করতে পারতেছো কিনা? ধরো এটাই পুরাটা আমার মার্কারি আছে, পুরাটাই মার্কারি আছে। সো একটা বাবল, ধরো একটা বাবল, ঠিক আছে, ধরো এইখান থেকে আমি একটা বাবল ছাড়লাম। বাবলটা উপরে যতটুক বড় থাকবে, যত নিচের দিকে যাবে বাবলটা কি হইতে থাকবে, আস্তে আস্তে ছোট হইতে থাকবে না? বাবলটা যত ভিতরের দিকে যাবে বাবলটা কি বড় হবে না ছোট হবে? ঠিক আছে, ওকে, সবাই একটু বলো। বাবলটা কি হইতে থাকবে, ছোট হইতে থাকবে। তার মানে কি, যত গভীরে যায় তত কি হবে, তরলের উপর চাপটা বাড়বে, তাই না? যত গভীরে যাবে তত এই তরলের উপরে কি হবে, আমাদের চাপটা বাড়তে থাকবে। সো কি পরিমাণে বাড়ে চাপটা, এইচ রো জি আকারে বাড়ে। চাপটা কি আকারে বাড়ে, এইচ রো জি আকারে। অর্থাৎ ওই উপরে যদি চাপ P1 হয়, এখানে P2টা কি হবে, P1 প্লাস এইচ রো জি। সো এই যে এই চাপের পরিমাণটা, ঠিক আছে, এই চাপটা কি, এই চাপটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, ঠিক আছে। এই যে বায়ুমণ্ডল যে উপর থেকে যে চাপ দিচ্ছে, এই চাপটা কি বায়ুমণ্ডলের চাপ। যত গভীরে যাচ্ছে, ঠিক আছে, যত গভীরে যাচ্ছে, এইচ যত বাড়তেছে চাপটা তত বাড়তেছে। বুঝতে পারছো? অর্থাৎ যত গভীরে যাবে বায়ুমণ্ডলের চাপ তত বাড়বে। সো তুমি একটু এখানে পারদের ক্ষেত্রে এইচ রো জিটা বসায় দেখো, চাপ পি ইকুয়াল টু এইচ রো জি যদি বসায় দেখো, এইচ রো জি পারদের ক্ষেত্রে বসাইতে পারো বা পানির ক্ষেত্রেও বসাইতে পারো। সো আমরা ধরো পারদের ক্ষেত্রেই বসাই। এখন ক্যালকুলেট করার সময় তো তোমার কিসে করতে হবে বলো তো, সব এসআই এককে, অর্থাৎ এসআই এককটা কি মিটার, 0.76 মিটার দিলাম।
কারণ পারদ কতটুকু উপরে ওঠে, 760 মিলিমিটার, ভালোভাবে বুঝো, ঠিক আছে? পারদ কতটুকু উপরে ওঠে ভাইয়া, 760 মিলিমিটার পর্যন্ত উপরে ওঠে। তাহলে 760 মিলিমিটার, 760 মিলিমিটার সমান সমান কত, আমরা দেখছি 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটার মানে কি 0.76 মিটার। তো হাইটটা কিভাবে লিখলাম বুঝতে পারছো তো, 0.76, ইয়েস অর নট? হাইটটা বুঝতে পারছো সবাই? তারপর রো ঘনত্ব, পারদের ঘনত্ব কত, 13596, ঠিক আছে? আর জি এর মান কত, 9.81। সো যদি বসাও, ঠিক আছে, যদি বসাও তাহলে ইয়া পাবা, দেখো সো তুমি যদি বসাও 0.76 ইন্টু 13596 ইন্টু 9.81, তাহলে কি পাচ্ছ, 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল। বুঝা গেছে এই ডাটাটা কিভাবে আসলো? এক্সাক্ট এই ডাটাটার জন্য আরো ভ্যালু লাগবে, ঠিক আছে, বা এইগুলো প্রিসাইজ আকারে বসাইতে হবে, এইগুলো আরো বড় আকারে বসাইতে হবে। সো আমরা এইটুক মিলাইলেই হবে, 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল। কারণ এটা কিন্তু তুমি এইভাবেও লিখতে পারো, দেখো এই দেখো, এই দশমিকটা এখন এইখানে আছে, 1 2 3 4 5। সো দশমিকটা যদি এইখানে বসাও 1.01, তো তুমি এইখানে 10⁵ লিখতে পারবা। বুঝা গেছে? এইভাবেও এমসিকিউতে আসে। ওকে, ক্লিয়ার? ওকে, 9.81 কেন, এই যে জি এর ভ্যালু, ঠিক আছে? ওকে, জি এর ভ্যালু 9.8 দিলে 0.76 ইন্টু 13 13596 ইন্টু 9.8, 101263, কাছাকাছি যায়, এটি প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? সো আমি বলি কোনগুলো মনে রাখবা, এই নিচের গুলো তো বুঝার জন্য, ঠিক আছে? আমি আলাদা করে দেই তোমাদের কতটুকু মনে রাখতে হবে, আমি এই জিনিসটা আলাদা করে দিই, এই অংশগুলো তো বুঝার জন্য। এই যে এই জিনিসগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা ভাইয়া সাইকেল 4 লাগবে, সমস্যা নেই, সাইকেল 4 ওপেন করে দিব, টেনশন করো না। ওকে, ক্লিয়ার? ভাই H2 এই ইউনিট আসে না, আসে না, সমস্যা নেই। টর্চটা কেন হইলো দেখো, বিজ্ঞানী টরিসিলি দেখছিল 760 মিলিমিটার পর্যন্ত উপরে ওঠে বায়ুমণ্ডলীয় চাপে, এই কারণে ওই 760 মিলিমিটারে 760 টরও বলা হয়, অর্থাৎ 1 মিলিমিটার মার্কারি প্রেসার সমান সমান 1 টর। ডান? সবার ডান? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসো আমরা আরো কিছু জিনিস দেখব। কয়েকটা জিনিস আমাদের ভালোভাবে জানা লাগবে, এসটিপি অথবা এনটিপি। এসটিপিকেই এনটিপি বলা হয়, অনেক বইয়ে ভুল আছে, মনে রাখবা, ঠিক আছে? কলেজের স্যাররা এটা ভালো জানে, অ্যান্ড হচ্ছে তোমাদের অ্যাডমিশনে কিন্তু এই এসটিপি এনটিপি একই জিনিস। কেন একই জিনিস? কারণ হচ্ছে এনটিপিটা উঠিয়ে দেওয়া হয়েছে, অনেক আগেই উঠিয়ে দেওয়া হয়েছে। অনেকে ভাবে এনটিপি আলাদা, এসটিপি আলাদা, বাট এসটিপি আর এনটিপি একই জিনিস। বুঝে গেছে? এসটিপি আর এনটিপি একই জিনিস। তোমাদের অনেক ভাইয়া অনেক কিছু পড়াবে, বাট অলওয়েজ মাথায় রাখবা, ঠিক আছে? এসটিপি আর এনটিপি একই জিনিস। আমি মিনিং লিখে দিচ্ছি, ঠিক আছে? অনেকে বলে এসটিপি 0°C, এনটিপি 20°C, সেটা ভুল, ঠিক আছে? সেটা ভুল। এসটিপি আর এনটিপি একই। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, অ্যান্ড ভাইয়া যেটা ভুল বলি, অনেক স্টাডি করেই বলি, না স্টাডি করে বলি না, ঠিক আছে? আরেকটা জিনিস পড়তে হবে তোমাদের, এসএটিপি। ওকে,
এই আজকের ক্লাসটা কিন্তু পুরো চ্যাপ্টারের বেসিক কভার করবে। হ্যাঁ, এই যে আজকের ক্লাসটা যে করবে না সে কিন্তু ম্যাথ পারবে না। হ্যাঁ, এসটিপির ফুল মিনিং কি আমি যদি একটু লিখে দেই, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর এনটিপির ফুল মিনিং কি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসিটিপি কি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, সো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে কি, আমরা বাংলায় যদি বলি এটা হচ্ছে আদর্শ তাপমাত্রা এবং চাপ। চাপ। আর এটাকে কি বলা হয়, আদর্শ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা এবং চাপ। সো বাংলা মিনিংটা লেখা হয়েছে সবার? না ভাইয়া, এনটিপি 20 না, এনটিপি যেখানে 20 দেওয়া আছে সেটা ভুল দেওয়া। ওকে, অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে তোমার এনটিপি 0°C পড়তে হবে। ওকে, কোনো কনফিউশন নাই, কোনো কন্ট্রোভার্সি নাই। এনটিপি টার্মটা উঠাইয়ে দেওয়া হয়েছে 1967 বা 63, আমার এক্সাক্ট ডেটটা মনে নাই। এনটিপিটা উঠাই দিচ্ছে, বুঝতে পারছো? ওকে, এনটিপিটা উঠাই দিচ্ছে। ওকে, এখন আসো, একটু আসো সামনে যাই, একটু আসো। সো এইখানে এসটিপি বা এনটিপি তাপমাত্রাটা কত? তাপমাত্রাটা হচ্ছে 0°C। অলওয়েজ মাথায় রাখবা, তাপমাত্রাটা কত? 0°C। ওকে, তারপরে দেখো, হাজারি স্যারের বইয়ে এনটিপি নিয়ে আলোচনাই করা হয়নি, অনেক স্যারের বইয়ে দেখবে এনটিপি নিয়ে ডিসকাসই করা হয়নি। কারণ কি, এইগুলো একটা কনফিউশন তৈরি করে। আমাদের মনে করো কিছু গাইড বই বা কিছু উল্টাপাল্টা দিয়ে রাখছে, ঠিক আছে, এই কারণে স্টুডেন্টদের মাঝে কনফিউশন তৈরি হয়। সো মনে রাখবে এসটিপি আর এনটিপি একই জিনিস, 0°C। ঠিক আছে, চাপ কি, চাপ হচ্ছে এখানে 1 atm। ঠিক আছে, আর আয়তন, ঠিক আছে, এসটিপিতে আয়তন 22.4 লিটার, বা আমরা বলতে পারি 22.4 ডেসিমিটার কিউব। ক্লিয়ার? ক্লিয়ার? তারপর দেখো, এইখানে আমরা যদি বলি এসএটিপিতে তাপমাত্রা কত, 25°C, বা কক্ষ তাপমাত্রা বলি এটাকে। এটাকে কি বলি আমরা? কক্ষ তাপমাত্রা। তারপর চাপ কত, এখানে চাপটাও সেম 1 atm বায়ুমণ্ডলীয় চাপ। আর এখানে আয়তনটা কত? আয়তনটা মনে রাখবা 24.789 লিটার। ওকে, আয়তনটা কত? 24.789 লিটার। ঠিক আছে, আয়তনটা কত? 24.789 লিটার। এটা 22.4 কিভাবে আসলো? এটা হচ্ছে আমি তোমাকে যখন পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ পড়াবো, অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ। ভাই আসেন, 25 ব্যাচের ক্লাস। এই 25 ব্যাচ, কি অবস্থা? কি অবস্থা তোমাদের? এই তোমাদের সাইকেল 2। সাইকেল 2 মানে হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন। ও রে, এই এখানে কালার এত সুন্দর কেন লেন্সের? হ্যাঁ, মানে মানে আমার ফেস অনেক সুন্দর আসতেছে মনে হইতেছে, আমার স্টুডিও থেকে এখানে সুন্দর লাগতেছে আমার বেশি। স্টুডিওতে আইসা পড়েন, কি প্রিমিয়াম স্টুডিও বানান, নিজের সুন্দরই লাগে না? আরে আমার স্টুডিও কত বড়, আর তোমার স্টুডিও থেকে আমার স্টুডিও 3 গুণ বড়। বড় লাইট দিয়ে এই জন্য দিছে। লাইটে কুলায় না। ঠিক আছে, না আর তোমার কতগুলো লাইট দেখো, মুখের উপর লাইট, আমার তো লাইট খালি উপরে। ঠিক আছে, যাও, তুমি বলছো তো, দেখবা এবার লাইট আমারটা কেমন হয়। ঠিক আছে। এই কি অবস্থা তোমাদের সবার? আর তোমাদের সাথে তো কালকে মনে হয় আমাদের ক্লাস, তাই না? কালকে আমাদের সাথে ক্লাস আছে, কোন সাইকেলে জানো? সাইকেল আমার শুভ্র ভাইয়ের কেমন লাগে জানো? বায়োলজিতে কি জানি আছে, এই যে হাইড্রা আছে না, হাইড্রা। হ্যাঁ হ্যাঁ, হাইড্রার মতো লাগে, এমন এমন। বুঝছেন? আমাদের তো এখন সমারসল্টিং। আমাদের তো এখন অনেক সুবিধা, আমরা হচ্ছে মানে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, মানে এরকম আর কি অবস্থা আর কি। মানে লাফ মেরে উপরে উঠে, লাফ মেরে নিচে নামে সাকিবের বাসায় চলে আসতে পারি। সাকিব বছরে লাফ দিলে উড়ে উড়ে আমার বাসায় চলে আসতে পারি, যদিও আমার বাসা যায় না বেশি একটা। ও হচ্ছে কাজ করে কুল পাচ্ছে না, মানে অফলাইন নিয়ে প্রচুর দৌড়াদৌড়িতে আছে তোমাদের সাকিব ভাই। মানে হি ইজ দ্য পারসন যে কিনা আমাদের এসিএস এর একমাত্র ব্যক্তি যার মতো দৌড়াদৌড়ি মানে আর কেউ করতে পারে না। আমাদের এসিএস এর যত দরকার হয়,
যত বাইরের কর্মকাণ্ড আছে যেখানে যা লাগে ইভেন্ট, এই যে একটা ইভেন্ট হয় যেগুলো আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন, তোমরা ইনশাল্লাহ 1 বছর পরে আসবা সেলিব্রেশনে, ওই গ্র্যান্ড সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্টের 85% কাজ তোমাদের সাকিব ভাই করে দৌড়ায় দৌড়ায়, আমি তো হচ্ছি সাকিব বাস লাস্ট তোমার যে ভাবটা ধরছিলেন লাস্ট মোমেন্টে যাই এমন একটা ভাব নেই যে পুরো কাজ আমি করছি। গতবার কি হয়েছে আমাদের, তোমরা তো গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম দেখছো কিনা জানি না, বা তোমরা গ্রুপে পাইছো কিনা, তোমাদের ওই যে 22 ব্যাচের ভাইদের যে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম হয়েছে, আমরা সবাই সারা দিন কাজ টাজ করে একদম টায়ার্ড, মানে পুরা অনুষ্ঠান রেডি, 80% কাজ ডান। ওমা, ঠিক আছে, অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যায় দেখি শুভ্র ভাই গিয়ে ভিডিও দিচ্ছে, এই এটা করো, এই ওইটা করো, মানে আমরা পুরো হতাশ, মানে কি হইলো, মানে এক পল মে বক্ত বদল গে, জজবাত বদল দি, সব কিছু বদল দি। মানে শুভ্র ভাই গিয়ে পুরো এমন একটা ভাবতেছে যে সব পুরা কাজ শুভ্র ভাই করছে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে কালকে দেখা হবে, বায়োফাইটার টিউডিফাইটার শেষ ক্লাস কালকে টিউডিফাইটার। সো ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ, আর দেখা হচ্ছে সাকিব প্লাস। আচ্ছা, আল্লাহ হাফেজ হাইড্রা ভাইয়া, ঠিক আছে, ওকে ওকে, আসতেছি। ওকে ওকে, আসো আমরা শুরু করি। আসো শুরু করি আমরা। সো আমরা কোন জায়গায় ছিলাম, যে একজন প্রশ্ন করছিল যে আয়তন ভাইয়া 22.4 লিটারটা কিভাবে আসলো। সো এটা আসে হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে। হ্যাঁ, এনআরটি, এটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলে। এই আদর্শ গ্যাস সমীকরণে তুমি যদি হচ্ছে ধরো চাপ 1 এটিএম বসাও, ঠিক আছে, বা ভি ইকুয়াল টু কি বলি আমরা, এনআরটি বাই পি, এটা আমরা প্রতিপাদন শিখবো কিভাবে আসে, ঠিক আছে। সো এইখানে যদি ভ্যালুগুলা বসাও, ঠিক আছে, 1 মোল গ্যাসের জন্য, ঠিক আছে, ধরো এন 1 মোল, আর এর ভ্যালু 0.0821, তাপমাত্রা কত, যদি তুমি হচ্ছে এসটিপিতে করো তাপমাত্রা 273 কেলভিন বসাবা, 0 ডিগ্রি সেলসিয়াস, আর চাপটা কত, চাপটা 1 এটিএম বসাবা। সো এটা বসাইলে দেখো রেজাল্টটা 22.4 আসে কিনা, দেখো এইটুক বসাইলে রেজাল্টটা 22.4 আসে কিনা। আপনারা কি একই বিল্ডিংয়ে থাকেন? হ্যাঁ, আমরা একই বিল্ডিংয়ে থাকি ভাই, ঠিক আছে। 1 ইন্টু 0.0821 ইন্টু 273 ডিভাইডেড বাই 1, দেখো 22.41 আসে, ঠিক আছে, আসে কি না দেখো তো, 22.4। সো কিভাবে আসছে বুঝতে পারছি। এখন তুমি সেম ভাবে 22.789 কিভাবে আসছে, ভি ইকুয়াল টু এনআরটি বাই পি, সব কিছু সেম, ঠিক আছে, জাস্ট তাপমাত্রাটা চেঞ্জ করে দাও। চাপ কত, 1 এটিএম, 1 মোল, 0.0821, আর তাপমাত্রাটা কত, তাপমাত্রাটা হচ্ছে এইখানে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 298 বসায় দাও, তাইলেই দেখো কত আসে, বুঝে গেছে। 0.821 8 ডিভাইডেড বাই 1, 24 কাছাকাছি আসে, ঠিক আছে। আর এটা বুঝবা না, এটা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ তোমাদের আরো পরে, বুঝতে পারছো। সো একজন জিজ্ঞেস করছে যে ভাই কিভাবে আসে, ঠিক আছে, এই ভ্যালুগুলা যে আয়তন যে এত, এটা কিভাবে আসছে। সো এটা জাস্ট হচ্ছে তোমাকে বলে দিলাম যে কিভাবে আসে। সো এটা এখন দরকার নেই তোমার, ওকে। রফিকুল ইসলাম বলছে ভাই বুঝি নাই, দেখো না বুঝার কিছু নাই, পি ভি ইকুয়াল টু এনআরটি একটা সমীকরণ আছে যেটা এখনো তোমার আসে নাই। এখন ভি ইকুয়াল টু কি এনআরটি ডিভাইডেড বাই পি, দেখো এনআরটি ডিভাইডেড বাই পি, এটা হচ্ছে ভি, ঠিক আছে। এখন এন কত, 1 মোল, আর কত, আর হচ্ছে মোলার গ্যাস দ্রবক 0.0821, এটা বুঝবা কিভাবে আসে এই ভ্যালুটা, বুঝা গেছে, ওকে। এখন তারপরে তাপমাত্রাটা, এখন জাস্ট বলছে হচ্ছে তোমাকে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন, ঠিক আছে, ডিভাইডেড বাই 1, তো এই তখন আমরা 22.4 লিটার পাই, ওকে। সো এখন এইটা হচ্ছে মনে করো বুঝবা না কিছু। আর রফিকুল ইসলাম তুমি বুঝার চেষ্টা করো, বারবার বলতেছো ভাই বুঝি নেই, আমি তো বুঝাচ্ছি, ঠিক আছে। তুমি কয়টা কমেন্ট করছো, ঠিক আছে, তো একটু দেখো, কারণ এটা তো তুমি জানার জন্য আমি বলে দিচ্ছি, শেষ, সামনে আরো পড়াবো, কারণ আদর্শ গ্যাস সমীকরণ ক্লাসই আছে, ওকে, সামনে। সো তাহলে এসটিপি আর এসিটিপিটা মাথায় ঢুকছে তো, এসটিপি আর এসিটিপি কি। সো আমার কটুক মনে রাখতে হবে, এইগুলা কিছুই লাগবে না আমার, বুঝা গেছে, এগুলা কই থেকে কিভাবে আসলো এগুলা কিছুই লাগবে না আমার, বুঝা গেছে। সো এইগুলা এখন মাথায় ঢুকে মাথাটা ভারী করার কোনো দরকার নাই, তুমি জাস্ট এইটুক জানলেই হবে, এসটিপি কি এসিটিপি কি, আর এসটিপি আর এনটিপি কি একই জিনিস,
বুঝতে পারছো? এসটিপি আর এনটিপি কি? এসটিপি আর এনটিপি একই জিনিস। ডান ভাইয়া? ডান? হ্যাঁ, আর এই যে এই পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা পড়লে আমি তোমাদের বলি, পরিবেশ রসায়ন পড়লে তোমার ফিজিক্সের একটা অনেক কিছু কাভারেজ হয়ে যাবে। পরিবেশ রসায়ন পড়লে ফিজিক্সের একটা আছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই চ্যাপ্টারটা কাভার হয়ে যাবে। ফিজিক্সের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব দেখবা ওই চ্যাপ্টারের তোমার 50% কাভার হয়ে যাবে। তো এখন ভালোভাবে পড়ো, এক চ্যাপ্টারে 2 চ্যাপ্টার হবে, ঠিক আছে? গ্যাসের গতিতত্ত্ব, অর্থাৎ এক ঢিলে কয় পাখি মারবা তোমরা? 2 পাখি মারবা, ঠিক আছে? এক ঢিলে 2 পাখি মারতে পারবা। ওকে, সো সেম জিনিসই আছে। ওকে, সামনে যাই, আমরা সামনে যাই। সো এখন দেখেন কিছু এমসিকিউ। প্রথমেই কি বুয়েটে 10-11 সালে একটা এমসিকিউ আসছে, আমরা এটা একটু দেখি তোমরা পারো কিনা, ঠিক আছে? বুয়েটে কত সালে আসছে? 10-11 সালে। সো দেখো নিচের কোনটি চাপের একক নয়? ভালোভাবে বুঝো, আবেগে উত্তর দিও না। বলছে কি কোনটা চাপের একক না? সো আমরা দেখছি নিউটন মিটার ইনভার্স 2 মানে কি? এটা কি প্যাসকেল? দেখছো ভাইয়া ভাঙ্গা পড়াইছিলাম। এটিএম দেখছি চাপের একক, টর্ক দেখছি চাপের একক। লিটার এটিএম কি কোথাও দেখছো চাপের একক? লিটার এটিএম কিন্তু দেখো না। অ্যান্সার কি? সি নাম্বারটা। ওকে, তোমরা এইভাবে উত্তর দিবা, এ বি সি ডি। এ কোনটা ক, বি কোনটা খ, সি কোনটা গ, আর ডি কোনটা ঘ। এইভাবে কমেন্টে উত্তর দিবা। ওকে, ডান। 1 2 3 দেওয়ার দরকার নেই। তারপর দেখো এসআই এককে গ্যাসের চাপকে প্রকাশ করা হয়। দেখো আইইউ মানে ইসলামী ইউনিভার্সিটিতে আসছে। এসআই এককে কি বলা হয় বলো তো? এ নাম্বারটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। দেখো চাপ পি ইকুয়াল টু কি? বল বাই ক্ষেত্রফল। ভাইয়া পড়াইছি, বলের একক কি? নিউটন, আর এখানে মিটার স্কোয়ার ক্ষেত্রফল। ডান। তারপর দেখো এসআই এককে প্রমাণ চাপের একক কত? প্রমাণ চাপের মান কত এসআই এককে? প্রমাণ চাপের মান কত এসআই এককে? দেখো এসআই যখন বলবে তখন তোমাকে মাথায় রাখতে হবে নিউটন মিটার ইনভার্স 2। দেখো কি মাথায় রাখতে হবে? নিউটন মিটার ইনভার্স 2। এসআই যখন বলবে তোমাকে মাথায় রাখতে হবে কি? নিউটন মিটার ইনভার্স 2। সো এখন আসো, এই যে নিউটন মিটার ইনভার্স 2, ঠিক আছে? এইখানে কি আসছে খেয়াল করো, এই 1.01325 10⁵ আমরা এটা এইভাবে পড়ছিলাম 101,325 প্যাসকেল পড়ছিলাম। সো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 1.01325 ইন্টু 10⁵। এটা কি লিখতে পারি? নিউটন মিটার ইনভার্স 2। বুঝা গেছে? ডান সবাই? ডান। আচ্ছা, একজন বলছে ডিও তো হয়। হ্যাঁ ডি হয়, বাট হচ্ছে এইখানে এক্স্যাক্টলি নিউটন মিটার ইনভার্স 2টা বলা আছে, বাট কিলো প্যাসকেল তো আর তোমার এসআই একক না। এসআই একক কি? নিউটন মিটার ইনভার্স 2। তোমার তো হিসাবে 1 এটিএম সমান সমান 760 মিলিমিটার মার্কারের প্রেসার, এটাও হয়। 1 এটিএমও তো হয়, বাট বলছে এসআই এককে কোনটা? সবগুলাই তো চাপের একক। বুঝে গেছে? সবগুলাই তো চাপের একক। আচ্ছা সবাই একটু পোল চাচ্ছে। হ্যাঁ ব্রাদার, একটু পোল দিও, আমি দেখি প্রশ্নটা দেখি। হ্যাঁ এই দ্রুত দাও, এই একটা পোল দেওয়া হচ্ছে, কেউ উত্তর দিও না। এইখানে না পোল। এই যে সো সবাই একটু উত্তর দাও। ওয়েবে অনেকেই উত্তর দিচ্ছে। তিরিশ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। সাতাত্তর জন অ্যান্সার করছে, মাত্র 30 জন সঠিক উত্তর দিছে। অনেকেই ভুল দিছে, যেমন এ অনেকেই দিছে, বি অনেকেই দিছে, সি অনেকেই দিছে। অ্যান্সার হচ্ছে ডি, দুইটাই হবে। হ্যাকার্স ইউটিউবারও ফার্স্ট হয়েছে। তোমার আসল নামটা কি ভাই আমি জানি না। নিশান সেকেন্ড, আর হচ্ছে
জিম মন্ডল থার্ড হইছে। ওকে, না কেটে দাও, চ্যাটে দাও। ওকে, দেখো অ্যান্সার কি দুইটাই হবে, কারণ কি দেখো 760 মিলিমিটার 10⁻0 মানে কি 1, ঠিক আছে, তার মানে কি এটা লিখতে পারা যায় 760 মিলিমিটার অফ মার্কারি প্রেসার। আর 76 সেন্টিমিটার, দেখো 10⁻1 মানে কি 10, সো 7.6 এর সাথে তুমি 10 গুণ করলে এটা কত হয় 76 সেন্টিমিটার। ওকে, সো এও হবে বিও হবে, তো উত্তর কি দুইটাই। বুঝা গেছে? এটা বুঝে নিতে হবে, মার্কারি না দেওয়া থাকলে অ্যান্সার কি ডি, ঠিক আছে, অ্যান্সার ডি হবে। ওকে, তারপর দেখো এসটিপিতে মার্কারি না দেওয়া থাকলেও মার্কারিটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় ভাই, বুঝছো? মার্কারি না দেওয়া থাকলেও মার্কারিটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, ঠিক আছে। তারপর দেখো এসটিপিতে তাপমাত্রা ও চাপ আমরা জানি এখানে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 এটিএম, অ্যান্সার কি এই নাম্বারটা এসটিপি। তারপরে আসেন স্যার কোনটি কক্ষ তাপমাত্রা? কক্ষ তাপমাত্রা কি আমরা বলছি 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস মানে কি, ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কেলভিনে যাই তাহলে আমরা কি করি 273 দিয়ে যোগ করি, তাহলে এটা কিসে হয়ে যাবে কেলভিনে চলে যাবে, মনে আছে তোমাদের? তাহলে কি লিখতে পারি 298 কেলভিন। কত কেলভিন আসে 298 কেলভিন, ক নাম্বারটা কত কেলভিন 298 কেলভিন আসে। ওকে, তারপর দেখো এসএটিপির ক্ষেত্রে কোনটি সত্য নয়, ভালোভাবে বুঝো, নয় কিন্তু বলছে, কোনটা ভুল, ঠিক আছে, কোনটা ভুল? অ্যান্সার কি এই যে ডি নাম্বারটা, চাপ কত 1 এটিএম না, চাপ কত 1 এটিএম পড়ছিলাম। ওকে, বাকি সব কিছু ঠিক আছে। আবার 1 এটিএম সমান সমান আমরা কি জানি 1.013 বার, মনে পড়ে? তো এটা ঠিক আছে, বারটা ঠিক আছে, ভুল কি 1.01 এটিএম। প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কত? প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে কি এসটিপি, তাই না? প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে কি, দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপ এটা মিন্স কি এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার। আদর্শ মানে কি প্রমাণ বুঝায়। সো আমরা কি জানি 22.4 ডেসিমিটার কিউব, মানে 22.4 লিটার মানে কি 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব, আমরা পড়ছি না শুরুতেই, পড়ছি কিনা 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব। এখন আসো সামনে যাই, নিচের কোন অবস্থাকে এসটিপি বলা হয়? এসটিপি কোন অবস্থাটাকে বলা হয় সবাই একটু বলো তো। এসটিপি আমরা এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াসকে এসটিপি বলা হয়, আর 760 মিলিমিটার মার্কারি প্রেসার। ওকে, 760 মিলিমিটার মার্কারি প্রেসার, 0 ডিগ্রি সেলসিয়াস এবং 760 মিলিমিটার মার্কারিটাকে কি বলা হয় এসটিপি বলা হয়। তো 760 যেহেতু নাই 76 সেন্টিমিটারটা, ঠিক আছে, সো 0 ডিগ্রি সেলসিয়াস এবং 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার, ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, তারপর দেখো নিচের, আচ্ছা আচ্ছা এটা বয়েলের সূত্র আইসা পড়ছে, এইখানে হচ্ছে আমরা বয়েলের সূত্র আগে পড়তে হবে। সো দেখো তোমরা একটু বলো ভাইকে আগে একক রূপান্তর নিয়ে, একক রূপান্তর নিয়ে আর কোনো ঝামেলা আছে? যা যা পড়াইছি ইনশাল্লাহ। আর এই একক রূপান্তরটা তোমার নট অনলি দিস চ্যাপ্টার, এই একক রূপান্তরটা তোমাকে পরিবেশ রসায়ন বলো, তড়িৎ রসায়ন বলো, পরিমাণগত রসায়ন বলো, 3টা চ্যাপ্টারে হেল্প করবে। আজকে যে একক রূপান্তরটা পড়াইলাম কয়টা চ্যাপ্টারে হেল্প করবে? 3টা চ্যাপ্টারে হেল্প করবে। সো এই কারণে তুমি যদি পারো, আমি যেটা করছিলাম এই এককগুলা লিখে দেয়ালে টানায় রাখছিলাম, ঠিক আছে, এককগুলা লিখে কি করছিলাম দেয়ালে টানায় রাখছিলাম, কারণ মুখস্থ করলে তো মনে থাকবে না। সো প্রত্যেকবার পড়ার সময় একবার করে দেখতাম, ঠিক আছে, প্রত্যেকবার কি করতাম একবার করে দেখতাম। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো যখন ডেইলি দেখবা তখন তোমার মাথায় গাইঠে যাবে, ঠিক আছে। ওকে, এখন আসো সামনে যাই, আসো এখন আসো আমরা গ্যাসের কয়েকটা সূত্র আছে, গ্যাসের সূত্র সমূহ। তো গ্যাসের কি কি সূত্র আছে ভাইয়া একটু খেয়াল করো। 1 নাম্বার হচ্ছে বয়েলের সূত্র, দেখো 1 নাম্বার কি বিজ্ঞানী বয়েল, বয়েলের সূত্র বা বয়েল ওনার নাম অনুসারে এই সূত্রটা বয়েলের সূত্র। 2 নাম্বার হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের সূত্র। 3 নাম্বার হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র।
ল। 4 নাম্বার হচ্ছে আমরা যদি বলি অ্যাভোগাড্রোর সূত্র, তারপরে আসে হচ্ছে গে-লুসাকের সূত্র। গে-লুসাকের সূত্র। তাহলে কি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ঠিক আছে, তারপরে দেখো অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে, অভিদাদা নিল, তাই না, মানে কি তোমার এটা কি অভিদাদার সূত্র, হ্যাঁ অ্যাভো, এটা যদি হইতো অভিগ্যাড্রোস সূত্র ভালো লাগতো, হ্যাঁ অভিগ্যাড্রোস সূত্র, অভিদাদার সূত্র, তাই না, বা অ্যাভোগাড্রোর সূত্র, গে-লুসাকের সূত্র। ওকে, এখন দেখো এই চারটার ভিতরে আমরা স্টার্ট করব কি বয়েলের সূত্র। কাকে দিয়ে স্টার্ট করব? বয়েলের সূত্র দিয়ে স্টার্ট করব। ওকে, তারপর দেখো শোনো, এটা গে-লুসাকের সূত্র, ঠিক আছে, এইখানে ওই যে অন্য কিছু তোমরা মিনিং করো না, ঠিক আছে, এটা এমনি সিম্পল নাম তার। ওকে, তারপরে আসো বয়েলের সূত্র। তার আগে গ্যাসের কয়টা প্যারামিটার আছে, মানে গ্যাসকে আমরা পরিমাপ করি কয়টা প্যারামিটার দিয়ে, তোমরা একটু বলো ভাইকে, ঠিক আছে, গ্যাসকে আমরা কয়টা প্যারামিটার দিয়ে পরিমাপ করি, ঠিক আছে, 4টা প্যারামিটার দিয়ে, 4টা, ঠিক আছে, এটা হচ্ছে প্রেসার, টেম্পারেচার, মোল সংখ্যা এবং আয়তন। এই 4টা প্যারামিটার থাকে গ্যাসের। কয়টা প্যারামিটার থাকে গ্যাসের? 4টা প্যারামিটার থাকে, 4টা। একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে মোল সংখ্যা, আর একটা কি আয়তন। সো আমার সাথে পড়ো, প্রেসার, টেম্পারেচার, মোল সংখ্যা এবং আয়তন। পিতে কি চাপ, একটু দেখো, পিতে চাপ, টিতে তাপমাত্রা, এনে কি মোল সংখ্যা, আর ভিতে হচ্ছে আয়তন। সো আমরা যখন এই যে সূত্রগুলো পড়ব, আমরা 2টা প্যারামিটার নিয়ে সম্পর্ক করব। আমরা যখন সূত্রগুলো করব, কয়টা প্যারামিটার দিয়ে সূত্রগুলো সম্পর্ক স্থাপন হবে বলো তো? 2টা। প্রত্যেকটা সূত্রই কয়টা প্যারামিটার দিয়ে সম্পর্ক স্থাপন হবে? 2টা দিয়ে, ঠিক আছে, কয়টা দিয়ে? 2টা দিয়ে। আর আরেকটা প্যারামিটার, আর বাকি 2টা কি হবে? স্থির থাকবে, মানে এটা পরিবর্তন হবে না। সো যখন কোনো কিছু পরিবর্তন হয় না বা স্থির থাকে, আমরা সায়েন্সের ভাষায় তাকে কি বলি বলতো? ধরো শুরুতেও যেমন ছিল শেষেও তেমন থাকবে, তাকে আমরা কি বলি? ধ্রুবক বলি বা কনস্ট্যান্ট বলি, ঠিক আছে। যখন কোনো কিছু স্থির থাকে বা পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলি ভাইয়া? তাকে আমরা ধ্রুবক বলি, ঠিক আছে। যেমন এই যে এই 4টা সূত্র যদি বলি আমি তোমাকে, এই 4টা সূত্র, বয়েলের সূত্রটা আমি একটু লিখে দিই, সবগুলা সূত্র একটু লিখে দিই। বয়েলের সূত্র হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু, বা ভি ইজ প্রপোর্শনাল টু, তুমি বলতে পারো আয়তন চাপের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আয়তন কি চাপের ব্যস্তানুপাতিক। দেখো বয়েলের সূত্রটা কি? আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তাহলে ধ্রুবক কি বলতো? ধ্রুবক কি কি থাকবে বলতো? ধ্রুবক কি থাকবে? তাপমাত্রা এবং মোল সংখ্যা কি কনস্ট্যান্ট। বুঝতে পারছো? তাপমাত্রা এবং মোল সংখ্যা কি কনস্ট্যান্ট। তাহলে দেখো ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, তাহলে কনস্ট্যান্ট কি? তাপমাত্রা এবং মোল সংখ্যা, টেম্পারেচার অ্যান্ড মোল সংখ্যাটা কি কনস্ট্যান্ট। তারপরে আসো চার্লসের সূত্র। চার্লসের সূত্র, চার্লসের সূত্র হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ আয়তন তাপমাত্রার সমানুপাতিক। আয়তন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে ধ্রুবক কি থাকবে বলতো? ধ্রুবক থাকবে চাপ আর মোল সংখ্যা কি কনস্ট্যান্ট। ওকে, চাপ আর মোল সংখ্যা কনস্ট্যান্ট। যখন আমার অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র কি? মনে করো চাপ পি ইজ প্রপোর্শনাল টু টি, ঠিক আছে, তাইলে আমার কনস্ট্যান্ট কি? আয়তন আর মোল সংখ্যাটা কি থাকবে ভাইয়া? কনস্ট্যান্ট থাকবে। আর গে-লুসাকের সূত্র কি? গে-লুসাকের সূত্র আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে কে কে কনস্ট্যান্ট? চাপ আর তাপমাত্রা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। সো আমরা এই সবগুলাই ডিটেলসে বুঝবো। তোমার এই যে কোনগুলা কখন কনস্ট্যান্ট থাকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে ওকে, সো এখন আসো, এখন আসো আমাদের আজকের টার্গেট কি? আজকে কোনটা বুঝতে হবে? বয়েলটা ভালোভাবে বুঝতে হবে। সো বয়েলটা যদি ভালোভাবে বুঝি, বাকিগুলোও কি ইজি হয়ে যাবে, ঠিক আছে। 3 আর 4 উল্টা হবে না, না না না, ঠিক আছে। ও অ্যাভোগাড্রো, আহা আমার তো মাথাটা গেছে, ঠিক আছে, একটু খেয়াল করো।
ভি ইজ প্রপোর্শনাল টু এন, ঠিক আছে, পি আর টি কনস্ট্যান্ট। গি-লুসাকের সূত্র হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু টি যখন ভি আর এন কনস্ট্যান্ট। ওকে, আসলে গি-লুসাকটা সবসময় আগে লিখি তো, এই কারণে ইয়াতে তালে তালে হয়ে গেছে। যাক, সমস্যা নাই, একটু খেয়াল করো। সো আমাদের আজকে কোনটা ভালোভাবে বুঝতে হবে বলো তো? এই বয়েলটা ভালোভাবে বুঝতে হবে, বয়েলটা। সো এখন দেখো বয়েলের সূত্র কি? আয়তন আর চাপ ভালোভাবে বুঝো। আয়তন আর চাপ কি? পরস্পরের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? বয়েলের সূত্রটা কি? আয়তন আর চাপ পরস্পরের কি? ব্যস্তানুপাতিক। অর্থাৎ তোমার যদি আয়তন বাড়ে তাহলে চাপ কি কমবে না বাড়বে বলো তো? আয়তন তো তুমি ইচ্ছা করে বাড়াইতে কমাইতে পারবা বলো তো? তুমি আয়তন কি স্বেচ্ছায় বাড়বে, নিজের ইচ্ছায় বাড়তে পারবে, কমাইতে পারবা আয়তন? এই যে আমি যে কথাটা বললাম, আয়তন বাড়লে চাপ কমবে, আয়তন কমলে চাপ বাড়বে, কথাটা কি ঠিক আছে? আয়তন কি নিজে নিজে বাড়তে পারে, কমতে পারে? কথাটা ঠিক নাই। আয়তন নিজে নিজে বাড়তে পারে না, কমতে পারে না। সো তোমাকে এইখানে বলতে হবে যে চাপ যদি বাড়াও তাইলে আয়তন কমবে, চাপ কমাইলে আয়তন বাড়বে, ঠিক আছে? কারণ কি তুমি চাপটাকে বাড়াইতে কমাইতে পারবা, বুঝতে পারছো? চাপটাকে তুমি বাড়াইতে কমাইতে পারবা। এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো। আমরা ধরো এই যে মাঝখানের সিলিন্ডারটার দিকে তাকাও, মাঝখানের সিলিন্ডারটার দিকে তাকাও, ভালোভাবে দেখো, ঠিক আছে? মাঝখানের সিলিন্ডারটার দিকে তাকাও সবাই একটু। মাঝখানটা দেখছো? মাঝখানের সিলিন্ডারে দেখো তোমাকে লেখা আছে চাপটা হচ্ছে পি, আয়তনটা হচ্ছে ভি। অর্থাৎ মাঝখানের সিলিন্ডারটা যদি আমি দেখি, খেয়াল করো, অর্থাৎ আমার গ্যাসটা এই পর্যন্ত আছে। আমি যদি চাপ বাড়ায় দেই, দেখো আমি যদি এই পিস্টনটাকে যাতা দিই নিচের দিকে, তাহলে কি চাপটা কি বাড়বে না কমবে? সবাই একটু বইলো, সবাই একটু বইলো। আমি যদি পিস্টনটাকে নিচের দিকে যাতা দেই বা প্রেসার প্রয়োগ করি, চাপ বাড়াইছি, ধরো চাপটা এই অবস্থায় যা ছিল, পি থেকে আমি চাপটাকে কি করছি, 2p করছি, মানে চাপটা বাড়ায় দিচ্ছি। তো চাপটা বাড়ানোর ফলে আমার আয়তনটা কি বাড়ছে না কমছে দেখো তো? আগে আয়তন ছিল এইটুক, এখন হচ্ছে আয়তন এইটুক, আয়তনটা কি কমে গেছে না? এখন কতটুক কমছে এটা আমরা দেখব, ঠিক আছে? কতটুক কমছে? অর্ধেক হয়ে গেছে। দেখো চাপটাকে তুমি দ্বিগুণ করছো, আয়তনটা কি হয়েছে? ঠিক অর্ধেক হয়েছে, তাই না? চাপটাকে দ্বিগুণ করছো, আয়তনটা কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি না চাপ আয়তনের ব্যস্তানুপাতিক? অর্থাৎ তুমি যত গুণ চাপ বাড়াবা তত গুণ তোমার আয়তন কমবে। অর্থাৎ চাপ 2 গুণ বাড়াইছি, তাহলে আয়তনটা কি হয়ে গেছে? 1/v, বা ভি ইজ প্রপোর্শনাল টু 1/2, অর্ধেক হয়ে গেছে। চাপটা তুমি 2 গুণ বাড়াইছো, চাপের জায়গায় 2 দিছো, আয়তন কি হয়ে গেছে? ভিটা এই জায়গায় আসছে, 2টা এই জায়গায় গেছে, আয়তনটা অর্ধেক হয়ে গেছে। এখন ধরো চাপটা যদি তুমি 3 বসাইতা, আয়তনটা কি হয়ে যেত? আয়তনটা কি হয়ে যেত? ভি ইজ প্রপোর্শনাল টু 1/3, ঠিক আছে, 1/3 হয়ে যেত। চাপ যদি 3 গুণ করতা তাহলে আয়তন কয় গুণ হইতো? 1/3 হইতো। এটুক বুঝা গেছে কিনা? এইটুক বুঝা গেছে কিনা? চাপ যদি 4 গুণ হইতো, ধরো চাপের জায়গায় তুমি 4 দিছো, আয়তন কি হবে? আয়তন আগে যা ছিল তার 1/4 হয়ে যাবে, অর্থাৎ 1/4 ঠিক আছে, 1/4 হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? ডান? এখন আসো, এখন আসো, আমি ধরো পিস্টনটাকে উপরের দিকে উঠে নিলাম, অর্থাৎ চাপটাকে কমায় দিলাম, আমি চাপটাকে কমায় দিলাম, অর্থাৎ আগে যা চাপ ছিল চাপ অর্ধেক করে দিলাম। আয়তনটা দেখো দ্বিগুণ হয়ে গেছে, আয়তনটা কি হয়ে গেছে দেখো? দ্বিগুণ হয়ে গেছে, তাই না? আয়তনটা বেড়ে গেছে, চাপ কমায় ফেলছি, আয়তন কি হয়ে গেছে? বেড়ে গেছে। ইয়েস অর নট? সো আমি দেখো পি ইজ প্রপোর্শনাল টু 1/v, আমি কি করছি? চাপ অর্ধেক করে ফেলছি, আগের অর্ধেক, হাফ। আয়তন কি হয়ে গেছে দেখো? আয়তন ভি এইখানে যাবে, ক্রস গুণন হইলে 2 এইখানে যাবে, আয়তন কি হয়ে গেছে? আগের 2 গুণ হয়ে গেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? খেলাটা কই? খেলাটা কই বুঝতে পারছেন? তাহলে আমি বয়েলের সূত্র কি বলতে পারি? স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, কারণ তাপমাত্রা স্থির না থাকলে তো তোমার বয়েলের সূত্র কাজে লাগবে না।
ঠিক আছে, দেখো এখানে কি বলছে, স্থির তাপমাত্রা, যখনই তাপমাত্রাটা স্থির থাকবে তখন আমি এই কাজগুলো করলে এই কাজগুলো হবে, বাট তাপমাত্রা আসলে তাপমাত্রার একটা প্রভাব থাকবে। সো আমি বয়েলের সূত্র কি লিখতে পারি, বয়েলের সূত্র স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন প্রদত্ত চাপের কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, প্রদত্ত চাপের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, সবাই একটু বলো, ব্যস্তানুপাতিক, ইয়েস অর নট। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হবে, প্রদত্ত চাপের ব্যস্তানুপাতিক। সো আমি কি লিখতে পারি, P is proportional to 1/v when টেম্পারেচার কনস্ট্যান্ট এবং তুমি কি পরিমাণ নিছো, T and N মোল সংখ্যা কনস্ট্যান্ট। ওকে, সো এখন তুমি এই সমীকরণটাকে একটু প্রতিপাদন করি আমরা। এইখান থেকে কি লিখতে পারি দেখো তো, P ইকুয়াল টু সমানুপাতিক যদি উঠাই আমি কি করি, একটা ধ্রুবক নিয়ে আসি কিনা বলো তো। সো আমি ধ্রুবকটা ধরলাম কে, P ইকুয়াল টু K ইন্টু 1/v লিখতে পারি, বা আমি লিখতে পারি বয়েলের সূত্রটা কি, PV ইকুয়াল টু কনস্ট্যান্ট অর্থাৎ K, বা আমি সহজে লিখতে পারি যে PV ইকুয়াল টু ধ্রুবক কনস্ট্যান্ট, অর্থাৎ চাপ আর আয়তনের গুণফলটা, বয়েলের সূত্রে কি হবে, চাপ আর আয়তনের গুণফলটা অলওয়েজ ধ্রুবক হবে। আচ্ছা বলো তো এই ভ্যালুটা কত হবে, এই ধ্রুবকটার মান কত হবে, তোমরা একটু বলো, এই চাপ আর আয়তনের গুণফল যে ধ্রুবক, এই ধ্রুবকের মান কত হবে, কমন সেন্স খাটায় বলো। এই ধ্রুবকের মান অলওয়েজ 1 হবে ভাইয়া, এই ধ্রুবকের মানটা কি হবে, 1 হবে। দেখো আমি তোমাকে কয়েকটা ডাটা দেখাই, ধরো P আর V, আর এখানে আমি PV লিখি, অর্থাৎ চাপ আর আয়তনের গুণফল। ধরো আমি চাপ যদি 2 দেই, আয়তন কত হবে, অর্ধেক হবে না, ইয়েস অর নট। একটু আগেই দেখছি চাপ 3 দিলে আয়তন কত হবে, 1/3। চাপ কি দিলে 4 দিলে আমার আয়তন কত হবে, 1/4, ইয়েস অর নট। এটুকু তোমরা এগ্রি কিনা, চাপ যদি 2 দেই আয়তন কি হবে, 1/2 হবে। চাপ যদি 3 গুণ দেই আয়তন কি 1/3 ভাগ হবে। চাপ যদি 4 গুণ দেই আয়তন কত হবে, 1/4 ভাগ হবে। এখন দেখো তুমি চাপ আছে তোমার, ভালোভাবে দেখো, তোমার চাপ আছে, তোমার আয়তন আছে, এই দুইটার গুণফল কত, দেখো 2 ইন্টু 1/2 কত হয়, 1 আসে কিনা। দেখো চাপ আর আয়তনের গুণফল কত, 3 ইন্টু 1/3 1 আসে কিনা, 4 ইন্টু 1/4 1 আসে কিনা। সো যেহেতু চাপ আর আয়তনের গুণফল সব সময় একই মান আসতেছে, ঠিক আছে, সব সময় একই মান আসতেছে, যেহেতু চাপ আর আয়তনের গুণফল সব সময় একই মান আসতেছে, তো এই কারণে আমরা বলতে পারি কি যে পিভিটা কি ধ্রুবক। এই ধ্রুবকের ভ্যালু কত, কখনো যদি তোমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, ঠিক আছে, আমার এক স্টুডেন্টকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করছিল যে তোমরা তো জানো বয়েলের সূত্রে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, বলো তো এই ধ্রুবকের মান কত, এই ধ্রুবকের মান কত বলো। তো তখন কি করব বলো, তখন উত্তরটা কি, উত্তরটা হচ্ছে 1। ওকে, ক্লিয়ার, ডান, ডান কিনা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, এখন আসো আমাদের কিছু গ্রাফ শেখার পালা, গ্রাফ। ওকে, আমরা ম্যাথ করতে পারবো। আবার দেখো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট থেকে আমরা একটা সূত্র বের করতে পারি বয়েলের সূত্রের। দেখো ধরো ইনিশিয়াল অবস্থা, দেখো এইটা যদি হচ্ছে আমি ইনিশিয়াল অবস্থা ধরি, ধরো ইনিশিয়াল অবস্থায় আমার P1 হচ্ছে P আর V1 হচ্ছে আমার V। ফাইনাল অবস্থা যদি বলি, P2 অবস্থায় একটু দেখো, P2 অবস্থায় মানে ফাইনাল অবস্থায় চাপটা কি 2P, আর আমার আয়তনটা কি V2টা কত বলছি আমরা, V/2, তাই না। সো আমাদের সূত্র মতে অলওয়েজ এই P1 আর V1 এর গুণফল কত হবে, আর P2 এর V2 এর গুণফল একই হবে না। ধরো P1 V1 এর গুণফল যা হবে P2 V2 এর গুণফলের মান তো তাই হবে,
ইয়েস অর নট, বয়েলের সূত্র যদি ঠিক হয়ে থাকে। কারণ তুমি যে ভ্যালুই নাও না কেন তোমার কনস্ট্যান্ট সবসময় একই হবে, তাই না? তুমি যে ভ্যালুই নাও না কেন, ঠিক আছে, তোমার কনস্ট্যান্টের মান কি হবে? সবসময় একই হবে। ইয়েস অর নট? তাহলে P1 V1 আমরা এখানে দেখি P1 V1 সমান সমান কত আসতেছে? PV আসতেছে না? কারণ P1 এর ভ্যালু P, V1 এর ভ্যালু V। আর ফাইনাল অবস্থা চাপ দেওয়ার পরে বয়েলের সূত্র অ্যাপ্লাই করার ফলে P2 V2 সমান সমান আমরা কি পাচ্ছি? P2 এর ভ্যালু 2P, ঠিক আছে, আর V2 এর ভ্যালু কি? V/2, তাই না? তো এইখানে যদি আমি কাটাকাটি করি, দেখো তো ভালোভাবে, এই টু কাটা গিয়ে আমার PV থাকে কিনা দেখো তো, PV থাকে? ইয়েস অর নট? আসবে। তাহলে দেখো P1 V1 এর ভ্যালুও PV, P2 V2 এর ভ্যালুও PV। ইয়েস অর নট? তাহলে আমি P1 V1 আর P2 V2 দুইটারে কি সমান লিখতে পারি? সবাই একটু বলো। আমি P1 V1 আর P2 V2 দুইটারে সমান লিখতে পারি। বা আমি যদি P3 V3ও আনি, ধরো এইখানে এটারে ধরলাম P3, এটারে ধরলাম V3। P3 কত? আমি P3 চাপটা কত ধরছি? P/2। V3 তে আয়তনটা কত? আয়তনটা হচ্ছে 2V। তাহলে P3 V3 যদি গুণ করি, দেখো কত আসে? P/2 আর 2V। তাহলে 2 টু কাটা, আলটিমেটলি কি আসে? PV আসে। সো P3 V3 এরও তো একই ভ্যালু, তাই না? এইভাবে আমি অসীম পর্যন্ত চলতে পারবো কিনা? P4 V4, ঠিক আছে, P5 V5, ঠিক আছে, P6 V6। ইয়েস অর নট? ক্লিয়ার? তাহলে দেখো আমি এখানে লিখতে পারি P1 V1 ইকুয়াল টু K, P2 V2 ইকুয়াল টু K, P3 V3 ইকুয়াল টু K, বা ডট 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 Pn Vn ইকুয়াল টু K লিখতে পারি না? সবগুলোর ভ্যালুই তো সেমই আসবে, ধ্রুবক। তাহলে এখান থেকে আসে কিনা P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু Pn Vn, তুমি যাই আনতে চাও। ইয়েস অর নট? আসে কিনা বলেন? বুঝতে পারছি? বুঝলে সবাই একটু ইয়েস বলেন। ডান ডান, ওকে, আলহামদুলিল্লাহ। তো এখন দেখো বয়েলের সূত্রের গ্রাফ শিখতে হবে আমাদের। সো গ্রাফগুলো অনেক ধরনের হয়, গ্রাফগুলো অনেক ধরনের হয়। সো তোমরা গ্রাফ পড়াশোনার জন্য আমরা এখন অভিধাতার জগতে চলে যাব। এটাকে কি অক্ষ বলে বলো তো? ওয়াই অক্ষ। আর এই অক্ষটাকে কি বলি? এক্স অক্ষ। ইয়েস অর নট? গ্রাফের জন্য এই অক্ষটা ওয়াই অক্ষ, এই অক্ষটা কি আমার এক্স অক্ষ। সো একটু দেখো তো, ওয়াই অক্ষে আমার কি নিছে বলো তো? পি নিছে। এক্স অক্ষে কি নিছে? ভি নিছে, তাই না বাবা? আবার দেখো এইখানে দেখো ওয়াই অক্ষে কি নিছে? পি নিছে। এক্স অক্ষে কি নিছে? তোমরা একটু কমেন্ট করো তো। 1/v নিছে। আবার দেখো ওয়াই অক্ষে কি নিছে? ভি নিছে। এক্স অক্ষে কি নিছে? 1/p নিছে। ইয়েস অর নট? আবার দেখো সামনে ওয়াই অক্ষে কি নেওয়া হয়েছে? পিভি নেওয়া হয়েছে। এক্স অক্ষে কি নেওয়া হয়েছে? পি নেওয়া হয়েছে। তাহলে কি এই যে চলকগুলা ওয়াই অক্ষ আর এক্স অক্ষের চলকগুলা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে কিনা একটু বলো তো? ওয়াই অক্ষ আর এক্স অক্ষের চলকগুলা পরিবর্তন হচ্ছে কিনা আমাদের? অবশ্যই পরিবর্তন হচ্ছে। সো যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের কি দেখতে হবে? আমাদের হচ্ছে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ ঠিক রাখতে হবে। মানে আমি একটা সমীকরণ এরকম বের করতে হবে যেটা ওয়াই অক্ষে কি আছে, এক্স অক্ষে কি আছে। ওকে, এখন দেখো আমার বয়েলের সূত্র কি বলো তো? পিভি ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট না? একটু দেখো বয়েলের সূত্রটা কি? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট না? এখন দেখো এই পিটাকে কি ধরা হয়েছে?
ওয়াই অক্ষ ধরা হয়েছে, ভিটাকে কি ধরা হয়েছে, এক্স অক্ষ ধরা হয়েছে। তাহলে আমি কি বলতে পারি, ওয়াই এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট কিনা বলো তো? ওয়াই এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট বা এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এক্স ওয়াই যখন কনস্ট্যান্ট হয়, এক্স ওয়াই যখন কনস্ট্যান্ট হয়, এটা কি ধরনের গ্রাফ দেখায় তোমরা জানো? তোমরা পরাবৃত্ত, অধিবৃত্ত এগুলোর নাম শুনছো? অধিবৃত্তর নাম শুনছো? অধিবৃত্তের নাম শুনছো? অধিবৃত্ত, হাইপারবোলা। সো হাইপারবোলা যখন করবা অভিধানের কাছে, তো তখন দেখবা এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট এরকম একটা জিনিস পড়াচ্ছে। সো এটা কি হয়, এই যে এরকম অধিবৃত্তাকার রেখা হয়, ঠিক আছে? কি হয়? অধিবৃত্তাকার রেখা হয়। কথাটা ধরতে পারছো? এটা কি ধরনের রেখা হয় যখন এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট? এটা কি অধিবৃত্তাকার রেখা। আচ্ছা দেখো এটা দিয়ে কিভাবে বয়েলের সূত্র বোঝা যায়। দেখো এই ভি 2 3 4 5 6, ভি এর মান কি এইদিকে বাড়তেছে না? আবার দেখো এখানে পি 1 2 3 4 5, পি এর মান কি উপরের দিকে বাড়তেছে না? সো দেখো ভি এর মান যখন কম, দেখো পি আর ভি আমরা কি পড়ছি, ব্যস্তানুপাতিক পড়ছি কিনা? ঠিক আছে, পি আর ভি এগুলা কি আমরা ব্যস্তানুপাতিক পড়ছি কিনা? ইয়েস অর নট? পি আর ভি এগুলা কি ব্যস্তানুপাতিক পড়ছি কিনা? ইয়েস। সো দেখো ভি যখন কম হবে, পি কি অনেক বেশি। ব্যস্তানুপাতিক মানে কি, তোমার একটা কম হইলে আরেকটা বেশি, আরেকটা বেশি হইলে এটা কম, তাই না? যে দুইটার ভিতরে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা মানে কি, যদি আমি কম হই তোমারটা বেশি হবে, বা তুমি কম হইলে আমারটা বেশি হবে। ইয়েস অর নট? সবাই একটু বইলো। তো আমি আবার একটু বলতেছি, আমরা কি করব, আমরা বয়েলের সূত্র জানি, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভালোভাবে বুঝো কিভাবে সলভ করতেছি। বয়েলের সূত্র জানি আমি, কি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো আমার পিটা কই বসাইছে, ওয়াই অক্ষে বসাইছে, ভিটাকে কি বলছে, এক্স ধরছে, এক্স অক্ষে যেহেতু ভি বসাইছে, ভিটাকে এক্স ধরছে। তাহলে আমি কি পাচ্ছি, মেন যে জিনিসটা সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট পাচ্ছি। সো যখন এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, আমরা বলি এটা হচ্ছে অধিবৃত্তাকার রেখা হয়। এটাকে কি বলি, অধিবৃত্তাকার রেখা। দেখো পরেরটাও করাইলে আরেকটু ভালোভাবে বুঝবা। অধিবৃত্তাকার রেখা, ভালোভাবে বুঝো, অধিবৃত্তাকার রেখা। এখন দেখো এই পি বনাম 1/v, এটা আবার কি? দেখো আমরা বয়েলের সূত্র কি পড়ছি, পিভি ইকুয়াল টু কি পড়ছি, কনস্ট্যান্ট পড়ছি, বা পিভি ইকুয়াল টু কি কি পড়ছি, কে পড়ছি। কে মানে কি, কনস্ট্যান্ট, বারবার বড় করে না লিখি। পিভি সমান কি, কে। তাহলে দেখো পিভি সমান যদি কে হয় আমার, আমার এইখানে কি, এই ভিটাকে কি আমি ডাইরেক্ট এক্স লিখতে পারবো বলো তো? ভিটাকে কি এখন ডাইরেক্ট এক্স লিখতে পারবো? আমাকে কি লিখতে হবে, 1/ভিটাকে এক্স লিখতে হবে, তাই না? সো আমার যেহেতু 1/ভিটাকে এক্স লিখতে হবে, আমি এই সূত্রটাকে একটু কাস্টমাইজেশন করব। আমি যদি ভিটাকে ওই পাশে পাঠাই, ওই পাশে পাঠাইলে আমি এখন কি 1/ভি পাইছি কিনা দেখো তো। আমি ভিটাকে ওই পাশে পাঠাইছি, 1/ভি পাইছি কিনা? ইয়েস অর নট? পাইছি বাবা। তাহলে দেখো আমি পিটাকে ওয়াই লিখতে পারবো, যেহেতু কেটা ধ্রুবক এটাকে এম লিখি ঢাল, আর এই 1/ভিটাকে এখন এক্স লিখতে পারবো। এখন দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা, কিছুটা চিনো সরল রেখা, তোমরা পড়ছো কিনা? সরল রেখা পড়ছো? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ মনে পড়ে? তাহলে যখন আমরা পি বনাম 1/ভি পড়ব, তখন এটা কি ধরনের রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। আর এটা কেন আমি ডট ডট দিচ্ছি, তোমার মাথায় একটু প্রশ্ন জাগতে পারে, তোমার মাথায় একটা প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ এগুলো তুলবা তো, কেন তুলবা না, এগুলো তো পরীক্ষায় আসে, সব পরীক্ষায় আসে, আমি দেখাবো না। এগুলা বুয়েটে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তোমার এইচএসসিতে আসবে, আইআইটি, জেই, যা যা হাবি জাবি তোমরা শুনছো সব জায়গায় আসে। তো আমি কেন এখানে ডট ডট দিয়ে স্টার্ট করছি, কারণ কি আয়তন কখনো শূন্য হয় না, ঠিক আছে? আয়তন কখনো তোমার শূন্য হয় না, বুঝতে পারছো? এই কারণে একটু ডট ডট দিচ্ছি, মানে বাস্তবিক অর্থে তুমি আয়তনকে কখনো জিরো বানাইতে পারবা না। এখন আসো সামনে যাই, ধরো ভি বনাম 1/পি, এটা আবার কি হবে, এটা কি হবে একটু আইডিয়া করো তো।
পি বনাম 1/ভি। এখন আমি কি করলাম, ভি বনাম 1/পি করলাম, এটা কি হবে? অনেকে বলতেছে সেম হবে, আদৌ কি সেম হবে? হ্যাকারস ইউটিউবার বলছে বক্ররেখা হবে। আমি একটু পানি খাই, তোমরা বলো সবাই কি হবে। অনেকে বলতেছে মূল বিন্দুগামী বা ঢাল নেগেটিভ। দেখি, দেখো আমরা বয়েলের সূত্র কি, পিভি সমান সমান কনস্ট্যান্ট, তাই না? এখন কি আমার 1/পি বানাইতে হবে, ভি ইকুয়াল টু কে ইন্টু 1/পি করতে পারি। ভিটা কি, ভিটা হচ্ছে ওয়াই অক্ষ, কে আছে 1/পিটা এক্স ধরছি, তা আমি কি পাই, একই তো পাই, ওয়াই ইকুয়াল টু এম এক্স। ইয়েস অর নট? ওয়াই ইকুয়াল টু এম এক্স হলে কি হবে, মূল বিন্দুগামী সরল রেখা। ডান স্যার, ওয়াই ইকুয়াল টু এম এক্স মানে কি, মূল বিন্দুগামী সরল রেখা, একই হবে। কি হবে, একই হবে। সো পি বনাম 1/ভি দেখ আর ভি বনাম 1/পি দেখ, কি হবে, একই হবে। ঠিক আছে ভাইয়া, মেগা সেলিব্রেশনে সবাই যেতে পারবে? সাইফুল ইসলাম, আমাদের যখন মেগা সেলিব্রেশন হয়, মানে মেগা না তো গ্র্যান্ড সেলিব্রেশন হয়, সো 25 ব্যাচের একটা সুযোগ থাকবে যে তোমরা ভলেন্টিয়ার হিসেবে যাইতে পারবা। ওকে, যেমন হচ্ছে যখন 22 ব্যাচের গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল, তোমার 24 ব্যাচের ভাইয়া আপুরা ওরা কি হয়েছিল, ভলেন্টিয়ার হিসেবে গেছিল। আর যখন এই যে 23 ব্যাচের যখন হচ্ছে গ্র্যান্ড সেলিব্রেশন হবে, তখন কারা যাবে, ঠিক আছে, তোমরা যাবা। তো আমরা ভলেন্টিয়ার অনেক নেই, প্রায় 500 থেকে 700 ভলেন্টিয়ার নিই আমরা, বুঝতে পারছো? কারণ এই প্রোগ্রামে গতবার প্রায় 6000 তোমার ভাইয়া আপুরা আসছিল, প্রায় 6000, বুঝতে পারতেছো? তো 6000 মানুষকে মেনটেন করার জন্য সো 500 থেকে 600 ভলেন্টিয়ার নেওয়া হয়। সো হোপফুলি আমাদের সাইকেলে যারা আছে তারাই ভলেন্টিয়ার হওয়ার সুযোগ পায়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই সাইকেলগুলোতে যারা আছে আমরা বাইরের স্টুডেন্টদেরকে নিই, নিজেদের ঘরের মানুষ দিয়েই আমরা প্রোগ্রামগুলো করি। ঠিক আছে, ঠিক আছে, আসো সামনে যাই। ওকে, তারপর আসো সামনে যাই। এগুলো আরো দেখাবো, সমস্যা নাই, আরো অনেক আলোচনা আছে। এখন দেখো পি বনাম 1/ভি, ভি বনাম 1/পি। যদি পিভি বনাম পি থাকে, একটু দেখো পিভি বনাম পি, দেখো একটু ভালোভাবে বুঝো। আমরা বয়েলের সূত্র কি পড়ছি, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট পড়ছি, তাই না? তো পিভিটাকে আমরা এখন কই বসায় দিছি, ওয়াই অক্ষে বসায় দিছি। ওয়াই ইকুয়াল টু কি হয়ে গেছে আমাদের, ধ্রুবক। এই ধরনের তোমরা সরল রেখা পড়ছো, তোমরা কি সরল রেখা পড়ছো? ইয়েস অর নট? সো ওয়াই যদি কনস্ট্যান্ট হয় তাহলে গ্রাফটা কেমন হবে ভাইয়া, এক্স অক্ষের সমান্তরাল না? যদি এক্স কনস্ট্যান্ট হয় এটা কি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল হয়। ঠিক আছে, আর যখন ওয়াই কনস্ট্যান্ট তখন কি হয়, এক্স অক্ষের সমান্তরাল রেখা হয়। ইয়েস অর নট? যখন ওয়াই কনস্ট্যান্ট তখন কি হয়, এক্স অক্ষের সমান্তরাল হয়। এখন পিভি বনাম পি থাকুক আর পিভি বনাম ভি থাকুক, বা পিভি বনাম 1/পি থাকুক, যাই থাকুক, তোমার ওয়াই কনস্ট্যান্ট মানে কি, পিভি কনস্ট্যান্ট মানে কি, পিভি এক্স অক্ষের সমান্তরাল রেখা। ঠিক আছে, এটা তো সমান্তরাল হয় নাই, সো আমরা একটু সমান্তরাল করি। ডান, বুঝতে পারছি আমরা পিভি বনাম পি বা পিভি বনাম ভি। ইয়েস অর নট? ওকে, ক্লিয়ার? মজা লাগতেছে? মজা লাগতেছে? আমি কিন্তু কঠিন কিছু পড়াচ্ছি না, আমি আরো এক্সট্রা যে জিনিসগুলো আছে এগুলো দেখাবো তোমাদের। আচ্ছা, এখন ধরো তোমাকে বলে দিল যে পিভি বনাম 1/পি, ধরো তোমাকে বলে দিল পিভি বনাম 1/পি, তখন কি হবে বলো তো? তোমাকে যদি বইলা দেয় পিভি বনাম 1/পি, তখন কি করবা বলো তো?
নিশান বলতেছে পারবো না। একই, ঠিক আছে। পিভি মানে কি, ওয়াই কনস্ট্যান্ট, এক্স অক্ষের সমান্তরাল, বুঝতে পারছেন? এখন যদি এরকম দিয়ে দেয় যে পিভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি, এটা তোমাদের বইয়ে নাই, হ্যাঁ, এটা হচ্ছে আমি বাইরের ছায়া প্রকাশনী থেকে নিছি, এটা বুয়েটে আসবে, পাশে লিখে রাখো বুয়েট, কারণ এইখান থেকে বাইরের দেশে প্রায় প্রশ্ন আসে। সো এটা বুয়েটের জন্য লিখে রাখো তুমি, হ্যাঁ। সো এটা বইয়ে নাই, তো এখন মনোযোগটা ভালো জরুরি। পিভি বনাম পি, পিভি বনাম ভি, পিভি বনাম 1/p, এগুলো বইয়ে ছিল, বুঝতে পারছো? এখন কথা হচ্ছে, একটু খেয়াল করো, পিভি স্কোয়ার বনাম ভি, ভালোভাবে বুঝছো এটা কি হবে, চিন্তা করছো কিছু? পিভি স্কোয়ার বনাম ভি, এটা কি হবে একটু চিন্তা করছো? দেখো, আমরা যদি আসি, পিভি সমান সমান কি পড়ছি আমরা, কনস্ট্যান্ট পড়ছি। যখন পি ভি স্কোয়ার আসছে তখন উভয় পাশে ভি দিয়ে গুণ করি, পিভি স্কোয়ার সমান সমান কনস্ট্যান্ট ইন্টু ভি। পিভি স্কোয়ার কে কি ধরছে, ওয়াই ধরছে, তাই না? আর কেটা কি ধ্রুবক, এম ধরলাম, আর ভিটা কি এক্স, এক্স অক্ষে আছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা। পিভি স্কোয়ার বনাম ভি, এটা কি ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা। তাহলে কি হবে এটা, মূল বিন্দুগামী সরল রেখা, বুঝা গেছে? মূল বিন্দুগামী সরল রেখা, ক্লিয়ার? দেখো একদম সহজ, বয়েলের সূত্র কি জানি, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তা আমার কি বানাইতে হবে, আমার কি পিভি বানাইতে হবে না পিভি স্কোয়ার বানাইতে হবে? একটু ভালোভাবে দেখো, আমার কি বানাইতে হবে ভাইয়া, পিভি বানাইতে হবে না পিভি স্কোয়ার বানাইতে হবে? পিভি স্কোয়ার বানাইতে হবে। তো পিভি স্কোয়ার বানাইতে গেলে আমাকে কি করতে হবে, দুই পাশে ভি দিয়ে গুণ করতে হবে। সো পিভির সাথে আমি ভি গুণ করলাম, পিভি স্কোয়ার হইল। ধ্রুবকের সাথে আমি ভি গুণ করলাম, ধ্রুবক ইন্টু ভি হইল। এখন পিভি স্কোয়ারটাকে আমার কোন অক্ষে দিছে, ওয়াই অক্ষে দিছে। সো আমি কি দিলাম এখানে, ওয়াই দিয়ে দিছি, তাই না? ভিটাকে কই দিছে, এক্স অক্ষে দিছে, তা আমি ভি এর জায়গায় এক্স বসায় দিছি, ঠিক আছে? তো ওয়াই ইকুয়াল টু এম এক্স, বুঝছো ভাইয়া? ভাইয়া ছায়া পড়বো নাকি হাজারি স্যার পড়বো? হাজারি স্যার। এক্সট্রা যা যা লাগবে ভাইয়ারা তো দেখাই দিচ্ছি। ছায়া এত মোটা বই, ওদের সাথে আমাদের সিলেবাসের তো মিল নাই, শেষ করতে পারবা না, বুঝতে পারছো? টাইম ওয়াস্ট। ওকে, তারপর দেখো পি স্কোয়ার ভি বনাম ভি। দেখো আমরা কি জানি, পিভি সমান সমান কি, কনস্ট্যান্ট। পিভি সমান সমান আমরা কি জানি, কনস্ট্যান্ট জানি। সো এখন আমার কি বানাইতে হবে, পি স্কোয়ার ভি বানাইতে হবে, তাই না? সো আমি কি করব, পি গুণ করবো উভয় পাশে, পি স্কোয়ার ভি ইকুয়াল টু কে ইন্টু ভি, ইয়েস অর নট? পি স্কোয়ার ভি ইন্টু কে ইন্টু ভি, না তো পি। এখন এটা দিয়ে তো আমি কিছু করতে পারতেছি না, এটা না হয় ওয়াই বসাইলাম, কে এর সাথে আমি কি এক্স বসাইতে পারবো? না, পারবো না। তো আমি কি করব, পি স্কোয়ার ভি, একটু ভালোভাবে দেখো, মনোযোগটা দাও। কি মাছি টাছি বসলো নাকি? সো আমরা কি পারবো, পি স্কোয়ার ভি সমান সমান, পি স্কোয়ার ভি সমান সমান কে ইন্টু, এই যে এই সমীকরণটা থেকে পি এর ভ্যালু আমি লিখতে পারি না, পি ইকুয়াল টু ভি বাই কে, লিখতে পারি কিনা? পি ইকুয়াল টু কি লিখতে পারি, ভি বাই কে, না কে বাই ভি লিখতে পারি, সরি, পি ইকুয়াল টু কে বাই ভি লিখতে পারি, ইয়েস অর নট? তাহলে কে ডিভাইডেড বাই ভি, তাই না? তাহলে দেখো আমি কি লিখতে পারি, ওয়াই কি হইল, হ্যাং করলো কেন?
দাঁড়া 1 মিনিট। দেখো, সো দেখো, সো আমি কি লিখতে পারি, পি স্কোয়ার ভি এর জায়গায় ওয়াই লিখতে পারি, ওয়াই ইকাল টু কে স্কোয়ার ইন্টু ভি, তাই না? 1/x লিখতে পারি, কারণ শুধু ভিটাকে তো এক্স লেখা যাবে, এই কে স্কোয়ার ইন্টু 1/ভিটাকে তো আর এক্স লেখা যাবে না, তাই না? এটুক বুঝছো কিনা বলো, এটুক বুঝছো কিনা বলো। ক্লিয়ার? তো দেখো এখানে কি লিখতে পারি, y ইকাল টু কে স্কোয়ারটা তো ধ্রুবক, ঠিক আছে, কে স্কোয়ার ধ্রুবক, বা আমি লিখতে পারি yx ইকাল টু কি কনস্ট্যান্ট, কে স্কোয়ার তো ধ্রুবক, কেও ধ্রুবক কে স্কোয়ারও ধ্রুবক, y ইকাল টু যদি কনস্ট্যান্ট হয় এটা গ্রাফটা কেমন হবে, অধিবৃত্তাকার। গ্রাফটা কেমন হবে, অধিবৃত্তাকার হবে। দেখো আমি আবার একটু রিক্যাপ করে দিই, ঠিক আছে? পূর্ব দাস, আমাদের কোনো কমেন্টই স্যার দেখতেছে না, কি হয়েছে ভাইয়া বলো আমাকে, আমি তো দেখতেছি সবার কমেন্ট, ঠিক আছে? ওকে, আসো গাইডলাইন দিব, সমস্যা নেই, টেনশন করো না। গাইডলাইন তোমরা কি জানতে চাও বলো ভাইয়াকে, সবই দেওয়া হবে, টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা, সাইজ দিছো এক্সেল দিছে এম, ওইটা সমস্যা নেই, তুমি পয়টা দেখো, এইবার সাইজগুলো বড় বড় গায়ে লাগছে নিশান, তুমি যেটা ফুলফিল করছো ওইটাই ইয়া হইছে শীট অনুযায়ী। ওকে আসো, আগে একটু পড়ি, ঠিক আছে? সামনে আসো, সামনে আসো, পড়ো পড়ো, আগে পড়ো, তারপরে হচ্ছে কথাবার্তা বলি আমরা, মনোযোগ দাও। কি বললাম, পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্ট পি স্কোয়ার ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু পি। আচ্ছা এইচ ডাব্লিউ আপলোড দিছিলে, এইচ ডাব্লিউটা দেখা হচ্ছে, টেনশন করো না, দেখা হচ্ছে, ওইটার রেজাল্টও পাবা, ঠিক আছে? পি স্কোয়ার ভি ইকুয়াল টু কে পি, কারণ কি আমার পি স্কোয়ার ভি এক জায়গায় লাগবে, সো পি স্কোয়ার ভি ইকুয়াল টু কে ইন্টু কে ডিভাইডেড বাই ভি, বা আমি বলতে পারি কে স্কোয়ার ডিভাইডেড বাই ভি। ওকে, সো এখন ভি মানে কি এক্স, বা আমি বলতে পারি কে স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, আর পি স্কোয়ার ভিটাকে আমি ওয়াই লিখতে পারি। তো কে স্কোয়ার মানে কি ভাইয়া, কনস্ট্যান্ট, ভালোভাবে বুঝো, কে স্কোয়ার মানে কি কনস্ট্যান্ট, তাহলে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু 1/x, বা ওয়াই এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো ওয়াই এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে গ্রাফটা কেমন হবে বলো তো, ওয়াই এক্স যদি কনস্ট্যান্ট হয় গ্রাফটা কেমন হবে, ঠিক আছে? অধিবৃত্তাকার হবে, তাই না? ওয়াই এক্স ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় গ্রাফটা কেমন হবে, অধিবৃত্তাকার হবে। দেখো তারপরে আসো, এই যে অধিবৃত্তাকার গ্রাফ। এখন আসো লক পিভি বনাম লক ভি, ভালোভাবে বুঝো, লক পিভি বনাম লক ভি, আর লক পি বনাম 1/ভি, এই দুইটাকে আমি তোমাদের এইচ ডাব্লিউ দিব না, তোমরা নিজেরা পারবা নাকি আমি করে দিব বলো? লক পিভি বনাম ভি, এইচ ডাব্লিউ দিব নাকি করে দিব, নাকি ট্রাই করবা? আচ্ছা এইচ ডাব্লিউ দিলাম, ট্রাই করো, ঠিক আছে? আমি তো নেক্সট দিন করেই দিব, টেনশন করো না। এই দুইটা এইচ ডাব্লিউ, দেখি ট্রাই করো, মাথাটা খাটাও, ঠিক আছে? কঠিন কিছু না, মাথাটা খাটাও, যে এইচ ডাব্লিউটা ঠিক হবে যার, ঠিক আছে? তোমরা তো ওই পুরাটা দিবাই, ঠিক আছে? যাদেরটা ঠিক হবে ক্যাটালিস্ট গ্রুপে তো পোস্ট করবাই, দেখি তাদের ভিতরে বেস্ট যারা হবে, ঠিক আছে, তাদেরকে আমি পুরস্কার দিব। কি পুরস্কার দিব এখন বলতেছি না, এইচ ডাব্লিউটা কইরো, ঠিক আছে? সো শোনো, আজকে এই পর্যন্ত থাকুক, আর হচ্ছে নেক্সট দিন তো দেখা হচ্ছেই, নেক্সট দিন আমরা ম্যাট টেট করবো, টেনশন নিও না, হ্যাঁ? টাটা, বাই বাই, ওকে,
রাত হয়েছে অনেক, পড়ালেখা করো। ওকে, আল্লাহ হাফেজ। করে দিব, নেক্সট দিন করে দিব, টেনশন করো না।